আলাইকুম। জন্মগতভাবে মেধা, যোগ্যতা যতই প্রখর হোক, দক্ষতা, উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট এমন একটি জিনিস যেটা শিখে নিতে হয়। নাহলে মেধা বা যোগ্যতা কাজে লাগানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এগ্রিকালচার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত জব স্কুল ফর ফ্রেশ গ্র্যাজুয়েট কিছু ভার্চুয়াল সেশনের সঞ্চালক হিসেবে আমি ফারজানা তাসনিম সিমরান, মেম্বার অব বাংলাদেশ এগ্রিকালচার সোসাইটি, শেরেবাংলা একটি কৃষি বিশ্ববিদ্যালয়। পুরো লাইভ জুড়ে আপনাদের সঙ্গে আছি। প্রথমেই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। এই সেশনটিতে চেয়ার অব দ্য সেশন হিসেবে উপস্থিত আছেন গবেষণা প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রাপ্ত ও বাংলাদেশ এগ্রিকালচার সোসাইটির চিফ অ্যাডভাইজার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু জাফর আহমেদ। এই সেশনটিতে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফুড অ্যান্ড ডেইরি লিমিটেড প্রতিষ্ঠানের সিইও এবং দ্য কর্পোরেট কোচের ফাউন্ডার জনাব জিএম কামরুল হাসান স্যার। তিনি ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরিতে বেস্ট সিইও হিসেবে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017-তে পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। তিনি লাভ্র নামে একটি ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সমাজের অসহায় মানুষের কল্যাণে নানা গঠনমূলক কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি করোনা মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যারকে স্বাগত। আমাদের মাঝে আরো সংযুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপিকা সিলভিয়া আক্তার ম্যাম। ম্যামকে স্বাগত। আরো সংযুক্ত আছেন মিডিয়া ব্যক্তিত্ব যমুনা টেলিভিশনের জয়েন্ট চিফ নিউজ এডিটর জনাব এমডি তৌহিদুল ইসলাম স্যার। স্যারকে স্বাগতম। স্যার ইতিমধ্যে জয়েন করবেন আমাদের সাথে। সম্মানিত অতিথিবৃন্দকে আবারও স্বাগতম জানাই ও অসংখ্য ধন্যবাদ তাদের এত ব্যস্ত মাঝে আমাদের মূল্যবান সময় বের করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ ও সকলের অনুমতি ক্রমে আমি সূচনা বক্তব্য পেশ করছি। আমরা জানি একটি ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য অবশ্যই দক্ষতার উন্নয়ন প্রয়োজন। সাফল্য লাভ করার জন্য যতই বেশি দক্ষতা অর্জন করা যায় ততই একটি সুন্দর ও সফল ক্যারিয়ারের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। ক্যাটলগ ফিস বলেন, "It is not what you achieve, it's what you overcome. That is what defines your career." অনার্স বা স্নাতক পাশ করার পর আপনি একটি আলাদা পরিচয় হন। আপনি গ্র্যাজুয়েট, একজন স্নাতক। উচ্চশিক্ষিত লাইনে দাঁড়ানো লাখ লাখ মানুষ বাংলাদেশে আছে, কিন্তু দক্ষতা, অভিজ্ঞতা ও গুণসম্পন্ন মানুষ পাওয়া মেলা ভার। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তরুণীরা যে শিক্ষা পাচ্ছে তাতে তারা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। সাম্প্রতিক এক গবেষণায় এমন এক তথ্য উঠে এসেছে, সেখানে দেখা যায় ওই শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও ইংরেজি ভাষা আত্মবিশ্বাসী মাত্র 16%। গবেষণা প্রতিবেদন অনুযায়ী মাত্র 14% তরুণীরা কারিগরি প্রশিক্ষণ পেয়েছেন। আবার এ দক্ষতার মাপকাঠিতে দক্ষ তরুণের হার 24%, অথচ নারীদের কম্পিউটার দক্ষতার হার মাত্র 10%। অথচ ইংরেজিতে দক্ষতায় এগিয়ে 21% তরুণ, যেখানে নারীদের এই ভাষাগত দক্ষতার হার মাত্র 14%। দেশে কর্মমুখী শিক্ষা বিস্তারের প্রয়োজন বলে গবেষণা উঠে এসেছে। প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরি পাওয়ার পূর্বশর্তগুলো বেশ বদলে যাচ্ছে। শুধু ভালো ফল হলে এখন আর চাকরি নামক সোনার হরিণের দেখা মেলে না। এজন্য চাই বাড়তি কিছু দক্ষতা। অনুষ্ঠানের এই পর্যায়ে গবেষণা প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রাপ্ত এবং বাংলাদেশ এগ্রিকালচার সোসাইটির চিফ অ্যাডভাইজার জনাব আবু জাফর আহমেদ মুকুল স্যারকে অনুরোধ করছি তার স্বাগতম বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা তাসনিম সিমরান আপনাকে সুন্দর উপস্থাপন করার জন্য। আমি আসলে বিনয়ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এগুলোর সিইও জিএম কামরুল হাসান স্যারকে, তার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে শিডিউল দেওয়ার জন্য। এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিলভিয়া আক্তার, বর্তমানে ইনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন, এবং আমাদের সাথে সংযুক্ত হবেন তৌহিদুল ইসলাম, জয়েন্ট চিফ রিপোর্টার। সুতরাং আজকে আসলে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আজকে আমার যে চেয়ার অফ সেশন আমাকে ইনভাইট করেছিল গেস্ট, আজকে আমি এটা আমার জন্য একটা অপরচুনিটি। আমি আজকেও সবার কাছ থেকে শিখতে চাই। টিচারদের সবসময় স্কোপ হয় না। সো আজকে আমাদের মাঝে যে উনি একজন অভিজ্ঞ কর্পোরেট এক্সপার্ট এবং উনি কর্পোরেট কোচ, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম উনি নিজে কন্ডাক্ট করে। ওনার কাছ থেকে আমাদের আসলে সবারই শেখা আছে। তো আমি আজকে ওনার বিষয়টা একদম সরাসরি শিখতে পেরে আমি নিজেও আসলে আনন্দিত হব বলে বিশ্বাস করি। এবং সবাইকে আবার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাসনিম সিমরানকে অনুরোধ করছি অনুষ্ঠানটি পরবর্তী পরিচালনা করার জন্য। ধন্যবাদ। মাইক অফ, তোমার মিউট। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আজকে এই লাইভ সেশনে আমরা জব স্কিল ডেভেলপমেন্টের নানা দিক নিয়ে বিশদভাবে আলোচনা করব। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন আমার ইগলু আইসক্রিম কোম্পানির প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডার অব দ্য কর্পোরেট কোচ জনাব জিএম কামরুল স্যারের কাছে আসবে। স্যার, আমরা জানি করোনা ভাইরাসের তাণ্ডবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর ফলে বিশ্বজুড়ে চাকরি হারাচ্ছে কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে চাকরির বাজারে টিকে থাকতে মহামারী পরবর্তী সময়ে কি কি দক্ষতা থাকলে সেগুলো ক্যারিয়ার টিকে রাখতে সাহায্য করবে? এবং আপনার কাছে আরো জানতে চাইছি, একাডেমিক পড়ার পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটের আর কি কি দক্ষতা আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে থাকা উচিত বলে মনে করেন? ধন্যবাদ। স্যার আপনার ক্যামেরা অফ, স্যার আপনার মাইক অফ। Sorry. Is it okay? জি স্যার। Can you hear জি me? স্যার। Okay. First of all, thank you very much. যে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু আমার ঢুকতে দেরি হলো, এবং এখানে এগ্রি ইউনিভার্সিটির টিচার আছেন, স্যারকেও অসম্ভব সালাম শ্রদ্ধা, এবং আমি যে বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি সেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এখানে মজুদ আছেন। ম্যাডাম আপনাকেও সালাম, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আমি অনেক আগে MBA করে বের হয়েছি। সো এখানে ইটস অল অ্যাবাউট অল দ্য প্রফেশনালস, আই মিন আপনাদের শিক্ষক যারা আছেন তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা রেখে আমি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর দিতে চাই। ইউ সি, ফার্স্ট অফ অল যদি দেখেন যে কোভিড এবং কোভিড উত্তর দুইটা জিনিস যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে কোভিড আমাদেরকে আসলে কি শিখালো সেটা হচ্ছে যে প্রথমত দিস ইজ দ্য টাইম, এটা আসলে মোর অফ যে ইট ইজ সার্ভাইভাল ইস্যু, যে আমরা আসলে ডাউন দ্য লাইন ইন দ্য ইন্ডাস্ট্রি হোয়াট এভার যে জায়গায় কাজ করি না কেন, আদার দেন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, আই মিন গভর্নমেন্ট যে সমস্ত কর্পোরেশন আছে অথবা সরকারি চাকরিজীবী ছাড়া, if you think about the private sector is all about the game is all about performance. So কোভিড এর পরে যে জিনিসটা, এই কোভিড সিচুয়েশন আমরা জানি জব সেক্টর ইজ এক্সট্রিম টার্মোইলের ভিতরে আমরা যাচ্ছি, এবং ইট ইজ এ ওয়ার্ল্ড রিসেশনের পাশাপাশি যেটা হয়েছে যে প্রতিটা জায়গায় প্রতিটা কর্মক্ষেত্রে এখন এভরিবডি ইজ থিঙ্কিং হাউ দে ক্যান ডু দ্য কস্ট কার্টেল, এবং কস্ট কার্টেলের প্রথম যে ধাক্কাটা আসে সেটা হচ্ছে যে যেহেতু ব্যবসা আগের মতো নাই, প্রথম যে ধাক্কাটা আসে সেটা হচ্ছে যে মেশিন তো আপনি আসলে সরায় দিতে পারবেন না, বিকজ হোয়াট এভার দ্য ফ্যাক্টরি সেট আপ ইউ ক্যানট সিম্পলি ডিসমেন্টেল করতে পারবেন না, বিকজ ফ্যাক্টরি ইজ ফ্যাক্টরি। এবং যেহেতু মার্কেট অপারেশন আমাদের যে খরচটা থাকে, অপারেটিং এক্সপেন্স যা বলি, তার ভিতরে কিছু কিছু আমরা যারা HR কস্ট বলি, এই দুইটা জায়গাতেই আমাদেরকে আসলে এজ এ কোম্পানি অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ উই হ্যাভ টু মেক শিওর যে এই জায়গাটা আসলে কস্ট কার্টেল এজ এন ইস্যু। এখন সবচেয়ে সহজ পদ্ধতি কি, যেটা হচ্ছে যে মানুষ কমায় দিতে হবে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য পোর স্ট্র্যাটেজি, বাট দিস ইজ বিং এমপ্লয়েড ওয়ার্ল্ড ওয়াইড। এটা পৃথিবী জুড়ে এই ঘটনাটা ঘটেছে, এটা ইট ইজ নট আউট অফ যে বাংলাদেশের চিত্রটা ডিফারেন্ট না। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় প্রতিটা অর্গানাইজেশনের ক্ষেত্রে দেয়ার ইজ এ লে অফ যাকে বলি, অথবা যদি বলেন যে কস্ট কার্টেলের নামে যেটা হয়েছে, ইদার স্যালারি কার্টেল হয়েছে, অথবা স্যালারি কার্টেলের পাশাপাশি এমপ্লয়ি রিডান্ডেন্ট, দেয়ার ইজ এন ইস্যু দ্যার হ্যাজ বিন অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। খুব কম ইন্ডাস্ট্রি আছে যেখানে এই জিনিসটা অ্যাপ্লাই করা হয় নাই। ফরচুনেটলি হোয়াট আই ক্যান টেল ইউ অ্যাজ এ সিও অফ ইগলু, আমি আমার ব্যবসা যদি চিন্তা ভাবনা করি, উই আর সাফারিং এ লট, বিকজ আমরা আসলে ঠান্ডা বিক্রি করি। ঠান্ডা বিক্রি করার পরেও এখনো পর্যন্ত আমি আমার অফিসের আমার স্টাফ আমি একজনকেও এখনো পর্যন্ত রিডান্ডেন্ট লিস্ট বা আসলে কর্মবিরতি বলেন অথবা চাকরি থেকে বিতাড়িত করা বলেন, আমি একটা কাজও করি নাই। আই হ্যাভ টেকেন দ্য ভেরি ব্রেভ ডিসিশন। Still, I am trying to manage them, though my business is almost last year এর সাথে যদি কম্পেয়ার করি, it is almost 30% compared to last year.
It is very difficult to survive, but survival poro I am trying to make sure that we should continue, because these people was supporting the organization, এবং এই অর্গানাইজেশনাল যেহেতু দীর্ঘদিন ধরে আছে, I am trying to keep them, I am trying to occupy them, I am trying to protect as a leader. That is one of the thing I am doing as far as organization is concerned. এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ভবিষ্যৎ ডিলেমা যেটা হচ্ছে, যে ভবিষ্যতে কি হতে যাবে, আসলে আমরা আসলে কেউই জানি না যে ওয়ান দিস সিচুয়েশন উইল বি ওভারকাম, আমরা আসলে কেউই বলতে পারতেছি না। বিকজ আজকেও বাংলাদেশের চিত্র যদি ধরেন, আমাদের দেশে 36 পিপল ডাইড টুডে ডিউ টু কোভিড, এবং এই সিচুয়েশনটা আসলে কবে ওভারকাম হবে এটা বলা খুবই দুষ্কর এবং খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। But what will happen down the line? Because if anybody wants to drive the business, আপনারা যদি agri business এর সৌজন্য এটা করছেন, so business is all about business. Whatever you are selling, the goods, service, যাই বিক্রি করেন না কেন, if you want to do the business, definitely you need the people down the line, because anybody can make the product, anybody can make the service. For example, a machine can make a product, but machine cannot make sure that product is being into the market. মার্কেটে যাওয়ার জন্য ঠিকমতো বাজারজাত করার জন্য ইউ নিড দ্য পিপল। এখন এই ভবিষ্যতে যেহেতু কস্ট কার্টেল একটা ইস্যু আসবে, সেই কস্ট কার্টেল ইস্যুর ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে, যে যারা আসলে কোম্পানির জন্য অ্যাসেট, যারা আসলে কোম্পানির জন্য কন্ট্রিবিউট করতে পারবে ভালো, যারা অর্গানাইজেশনের জন্য প্রপারলি কন্ট্রিবিউট করতে পারবে, দিস পিপুল উইল বি ওয়েল টেকেন কেয়ার অফ। ভবিষ্যতে তাদেরকে আরো বেশি কেয়ার করা হবে, বিকজ যদি কোনো এমপ্লয়ার একা রান করতে পারতো, তাতে করে কিন্তু কোনো এমপ্লয়ি রাখতো না। তো তার মানে হচ্ছে যে এমপ্লয়ার নিডস দ্য এমপ্লয়িজ টু সাস্টেইন দেয়ার বিজনেস। এখন কাদেরকে আসলে প্রোটেক্ট করবে, কাদেরকে নিয়ে আসলে ব্যবসাটা করবে, কাদেরকে আসলে পুরোপুরি এই অপারেশনাল ইস্যুতে উইল বি মোর অ্যাক্টিভ, এই লোকগুলি হচ্ছে তারাই যারা আসলে মোর স্কিলফুল। এবং এই স্কিলগুলি যদি পুরোপুরি ডেভেলপ করে না থাকে, যদি পুরোপুরি তাকে, এখন আমি অ্যাজ এ ব্যক্তি সিও হিসেবে আই বিলিভ দ্যাট আই নিড দ্য পিপল হু ইজ বেসিক্যালি ক্যান পারফর্ম মোর অফ 2-3 থিংস টুগেদার। একটা না, দুইটা তিনটা কাজ সে করতে পারে। আই মিন আই এম লুকিং ফর এ পারসন হু হ্যাজ দ্য অলরাউন্ডার ক্যাপাবিলিটি। সো ইটস নট দ্যান ইস্যু যে আমি আসলে একটা কাজ করতাম, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল বি সার্ভাইভিং ডাউন দ্য লাইন। অ্যান্সার ইজ নো। রিজন বিহাইন্ড, যেহেতু কস্ট কার্টেল ইজ এন ইস্যু, সো পিপল উড বি ইন্টারেস্টেড, organization would be interested to keep the people who has more capability. এখন এই ক্যাপাবিলিটি যদি বিল্ড আপ করতে না পারে, যারা ইয়াং প্রফেশনাল আছে, যারা মিড লেভেল ম্যানেজমেন্ট আছে, দে উইল সার্ভাইভ, দে উইল স্ট্রাগল ডাউন দ্য লাইন। এটা হলো বড় বাস্তবতা। সো এখন যদি নিজকে তৈরি করতে না পেরে থাকে, যে মার্চ 26 থেকে শুরু করে আজকে সেপ্টেম্বরের 8 তারিখ, এই সময়ের ভিতরে যদি নিজকে পরিপূর্ণভাবে আরেকটু ইভলভ করতে না পারে, আরেকটু যদি স্কিল তৈরি করতে না পেরে থাকে, দেন আই ক্যান গ্যারান্টি হি অর শি ইজ গোয়িং টু সাফার ডাউন দ্য লাইন। দ্যাট ইজ হচ্ছে একটা বড় বাস্তবতা। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি নলেজ ইজ অল অ্যাবাউট পাওয়ার। টু মি নলেজ ইজ ইউজলেস। নলেজ কোনো পাওয়ারফুল কোনো নলেজ ইজ অ্যান ইনগ্রেডিয়েন্ট। আনলেস ইউ ক্যান কনভার্ট দ্য নলেজ ইনটু দ্য স্কিল, দ্যাট নলেজ ডাজন্ট মেক সেন্স টু মি। যে আপনি আসলে কি শিখছেন বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরেও আপনি কিন্তু এজ এ ফারজানা আপনারা ক্লেম করতেছেন ইউ আর এ ফ্রেশ গ্রাজুয়েট। ইট ইজ এ ভেরি পিটি থিং ইন দ্য ইন্ডাস্ট্রি। আমার এখানে শিক্ষক দুজন আছেন, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে কথা বলতে চাই, বেয়াদবি নিয়েন না স্যারেরা ম্যাডাম। আমি যেটা বলতে চাই, আমাদের দেশের আমূল শিক্ষা ব্যবস্থারই অনেক সমস্যা আছে, বিকজ দ্য পিপল আর স্টাডিং হুইচ হ্যাজ নো রিলেভেন্স ইন দ্য মার্কেট। মার্কেটের সাথে বাস্তবতার মিল থাকে না, বিদায় আপনি যখন পাস করে বেরোচ্ছেন তখন আপনি 24 বছর পড়াশোনা করার পরেও ইউ আর ক্লেমিং টেকিং দ্য সার্টিফিকেট CGPA 3.9, even you are claiming that you are a fresh graduate. That is very very so far আমার কাছে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় প্রবলেম আছে, যেটা আসলে যারা শিক্ষক আছেন তাদের আসলে এই জায়গায় অ্যাড্রেস করা খুব দরকার। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এই যে ফ্রেশারদের কথা বললেন, যে স্টুডেন্ট যারা আছে, আমি তাদেরকে বলতে চাই দিস ইজ দ্য টাইম মোর অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, নট এনাফ দ্যাট হোয়াট ইউ লার্ন। আপনি এগ্রি বিজনেসে কি শিখলেন, আপনি প্যাথোলজিতে কি শিখলেন, আপনি অ্যাগ্রোনমিতে কি শিখলেন, অথবা আপনি BBA তে কি শিখলেন, MBA তে কি শিখলেন, দ্যাট ইজ নট এনাফ ডাউন দ্য লাইন। ওয়াই? এখন কোশ্চেন হচ্ছে যে এই যে যারা স্টুডেন্ট আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়ান্স ইউর কমপ্লিশন, আপনি যখন একটা গ্রাজুয়েশন করছেন, ওয়াই ডিড ইউ ক্লেম ইউর সেলফ এজ এ ফ্রেশ? ইউ শুড নট। রিজন বিহাইন্ড, যে আপনি দেখেন আমরা প্রফেশনাল লাইফে কিছু কিছু জিনিস আমরা খুব অ্যাডমায়ার করে থাকি,
যে আপনি যখন ফাংশনালি কাজ করেন, then perhaps you are performing 50% of your job. Or for example, you are being nominated for a job, যে কাজটার জন্য আপনাকে নেওয়া হয় সেই কাজটা যদি আপনি 100তে 100 করেন, তার মানে হচ্ছে ইউ আর ফিট ফর দ্য প্রেজেন্ট পজিশন, বর্তমান কাজের জন্য আপনি যোগ্য। তার মানে পরবর্তী ধাপে যদি আপনি যেতে চান, দেন ইউ হ্যাভ টু ডু সামথিং প্লাস প্লাস প্লাস। হোয়াট আর দ্য প্লাস প্লাস? ফ্রেশ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফর এক্সাম্পল ইউ আর ডুইং এ টিউশনি। আপনি টিউশনি যখন করেন দেখেন কতগুলি স্কিল ডেভেলপ হয়। আপনি যখন কাউকে পড়ান তার মানে ইউ আর গোয়িং টু সেল দ্য নলেজ, তার মানে ইউ হ্যাভ দ্য সেলিং স্কিল। আপনি নলেজ বিক্রি করা কিন্তু সোজা না, বিকজ ইউ নিড টু কনভিন্স সামথিং, দেন ইউ হ্যাভ এ কমিউনিকেশন স্কিল। দেখেন এট এ টাইম ইউ হ্যাভ দ্য সেলিং স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল আছে, and a communication skill is such an important thing to become a good leader. So you have the communication skill, you have the knowledge selling skill, and you are gradually developing your leadership skill. একটা ছোট্ট কাজ দিয়ে আপনি কিন্তু আরেকটা কাজ তার সাথে যুক্ত আছে। যখন আপনি টিউশনি করান তার মানে ইউ আর নট ডুইং টিউশনি অ্যাট ইউর হোম, ইউ আর সামহাউ মুভিং, তার মানে ইউ আর এ হার্ড ওয়ার্কার। সো এট এ টাইম দেখেন যে ইউ শুড ক্লেম ইট, ইয়েস ওয়ান্স আই ওয়াজ এ স্টুডেন্ট I used to do the tuition means I have the hard working capability or attitude. I used to sell the knowledge, তার মানে হচ্ছে আমার একটা সেলিং স্কিল আছে। I used to do the communication so that I have a good communication skill, and since I need to manage the student, আমি যদি একটা বাচ্চাকে পড়াতাম তার মানে তাকে আমার ম্যানেজ করতে have a management skill, and more importantly I need to lead that gentleman, ও ছোট বাচ্চাকে আমি লিড করেছি, so I have the leadership skill. দেখেন একটা ছোট্ট ইনগ্রেডিয়েন্ট কত সুন্দর করে কিন্তু বিক্রি করা যায়। So resume তে কিন্তু you should write something different. Yes, I am a fresh graduate, but during my student life I used to do this. So I have great few opportunities. I learned something. I'm not only somehow graduate, but I have grown in this way that I did this. I'm a hard worker doing this work. I'm a good, somehow I'm a good communicator, because once I sold the knowledge, আমি যখন knowledge বিক্রি করেছি, then I have a good communication. And future is all about communication. Unless you have a good communication skill, you can't survive in the industry, because communication skill is all about, it can heal you, it can break you. So after communication skill যদি আপনার ভালো থাকে, what you can do down the line, you can manage the team. Once you have the good communication skill, you can manage your boss. Once you have a good communication skill, you have managed the surrounding team. So দেখেন কয়েকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু কয়েকটা ভালো ভালো জিনিস এই স্টুডেন্ট লাইফে শেখা যায়। So I would suggest the students, আরেকটা জিনিস আরেকটা বলতে চাই, এই কোভিড সিচুয়েশনে আর ইউ কনভার্টিং ইয়োরসেলফ? একটা ছাত্র সে কি অ্যাসেটে কনভার্ট করেছে কিনা, অর হি হ্যাজ বিন লায়াবিলিটি? আমরা কিন্তু অ্যাসেটের বাইরে কোনো কিছু রাখতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্য লায়াবিলিটি ইন আওয়ার লাইফ। লায়াবিলিটি মানে হচ্ছে যে, আমি ওই দিন একটা শোতে বলছিলাম, এক্সাম্পল সহকারে বলি, এটা আবারও বলতে চাই, বারবার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গ্রাম দেশে আমরা যখন গ্রামে বড় হয়েছি, আমি জাস্ট আই উইল টেক অ্যানাদার 30 সেকেন্ড। গ্রামে যখন বড় হয়েছি তখন আমরা প্রত্যেক বাড়িতে দেখেন মুরগির খোয়ার থাকে, ছোট ছোট মুরগি বা হাঁস পালে, এবং এই মুরগি যখন বাড়িতে গেস্ট বেড়াইতে আসে তখন হয় কি, যে মুরগির ডিম দেওয়া বন্ধ এটা জবাই করে সবাই খাওয়ায় ফেলায়। রিজন সিম্পল, যে এটার কোনো প্রোডাক্টিভিটি নাই। তো দেখেন যে মুরগি পালতেছে সেই মুরগি আবার জবাই করে আত্মীয় স্বজনদের খুশি করে ফেলায়। So the thing is that even the greenish never wants to keep the liability. So আমি যদি ডিম দেওয়া মুরগি হই, nobody is want to dare to keep me out. If I cannot deliver the eggs, nobody is keeping me down the line. That is the reality. So we need to convert ourselves as an asset rather than the liability. I think ধন্যবাদ স্যার। জি বলেন। ধন্যবাদ স্যার আপনার বক্তব্য উত্তরটি এত বিস্তারিতভাবে বোঝানোর জন্য। স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, স্যার নিয়োগকর্তাদের পছন্দের তালিকায় থাকতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিজিপিএ নাকি দক্ষতা? এবং সফট স্কিল ও টেকনিক্যাল স্কিলের সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কি কি পদক্ষেপ বা কি কি কোর্স করলে তার দক্ষতা অর্জনের সহায়তা করবে বলে মনে করেন? ধন্যবাদ স্যার। আমি জানি না এখানে সিলভিয়া ম্যাডাম আছেন, ওনারাও কথা বলবেন, এখানে তহিদ ভাই আছেন, তারপরে মুকুল স্যার আছেন। আমি মানে একলা করে কথা বললে কতটুকু সমীচীন হবে, এটা উচিত হচ্ছে কিনা আমি জানি না, তারপরে ছোট্ট করে বলি। আমি খুব সংক্ষেপে বলছি। সিজিপিএ ইজ অল অ্যাবাউট, সিজিপিএ হচ্ছে আপনি বসে আছেন না ফারজানা ম্যাডাম, এই যে কোণে দেখার মতো। সিজিপিএ আর কিছু না। সিজিপিএ হচ্ছে যে আপনাকে দেখা ইন্টারভিউ বোর্ডে ডাকবে, নাথিং এলস।
ওকে, এখন ডাকার পরে ইউ নিড টু পারফর্ম, তখন আর সিজিপিএ ডাজন্ট মেক সেন্স। সিজিপিএ হচ্ছে একটা কাগজ, এই কাগজ দিয়ে আপনাকে হয়তো বা ইন্টারভিউ কল করবে, বাট ইন্টারভিউ বোর্ডের ভিতরে এই 3 থেকে 4 মিনিটের ভিতরে ইউ নিড টু ক্রিয়েট দ্য ইমপ্রেশন। এবং আমরা বলে থাকি যখন আমরা ইন্টারভিউ বোর্ডে কেউ ঢুকে তখনই আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিই, ওয়াও আই এম লুকিং ফর দিস লেডি, আই এম লুকিং ফর দিস জেন্টলম্যান। এই মানুষটাকে আমি খোঁজ করছিলাম, এন্ড হোয়াট ইজ দ্যাট। যখন সে কথা বলতে শুরু করে তখনই আমরা বুঝে নিই তার ভিতরে কি মাল আছে, সে আসলে কাজের কিনা, অথবা সে বুকিশ কিনা, সে খালি সারাদিন পড়াশোনা করেছে কিনা। তো ফিউচার সিজিপিএ, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, আই এম নট টেলিং সিজিপিএ আপনি পড়াশোনা বাদ দিয়ে আসলে সিজিপিএ, অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, বাট দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইউ উইল বি ডাউন দ্য লাইন, আপনি বড় একজন কিছু একটা হবেন, এটা কিন্তু এনাফ না। সিজিপিএ পারহ্যাপস উইল অ্যালাউ ইউ টু এন্টার ইনটু এ পার্টিকুলার প্রফেশন, একটা জায়গায় ঢোকার জন্য আপনাকে হেল্প করবে, বাট ডাউন দ্য লাইন রেস্ট 35 ইয়ার্স পরবর্তী আপনি মনে করেন ইউ আর এন্টারিং ইন এ প্রফেশন এট দ্য এজ অফ 25 ইয়ার্স, আপনি যদি 60 বছর পর্যন্ত কাজ করেন, বাকি 35 ইয়ার্স ওয়্যার ইউল গো, দ্যাট ইজ এ সেপারেট কল, দ্যাট ইজ এ সেপারেট কল। সো সিজিপিএ যেমন দরকার আছে, আমরা যেটা বলি ইট ইজ নট এক্সট্রা কারিকুলাম, নো অ্যান্সার, ইট ইজ কো কারিকুলাম ইনবিল্ট। আপনাকে আরো অনেক করে অ্যাট্রিবিউট লাগতে হবে। অ্যাট্রিবিউটের ভিতরে যেটা আমি একটু আগে বললাম, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক সময় দেখেছি অনেক ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে পারহ্যাপস দে ক্যানট ডেলিভার, তারা ঠিকমতো কমিউনিকেট করতে পারে না, যে আইডিয়াটা সে তৈরি করেছে সেটা সে বিক্রি করতে পারে না। সো কমিউনিকেশন স্কিল ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং as far as life is concerned, as far as corporate grooming is concerned, as far as career is concerned. যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে তাহলে আপনি কি কাজ করতেন সেটা আপনি সেল করতে পারবেন না। 1 নম্বর, কমিউনিকেশন স্কিল যদি না থাকে তাহলে আমি আবার বলছি যে জিনিসগুলো আমাদের লাইফে খুব ভ্যালু অ্যাড করে, ভেরি ইম্পর্টেন্ট, ইদার ইউ হ্যাভ দ্য অ্যাডাপ্টেবিলিটি, আপনার ভিতরে অ্যাডাপ্টেবিলিটি আছে না। অ্যাডাপ্টেবিলিটি কি? আপনাকে মনে করেন সন্ধ্যার সময় আপনার বস ডাইকে বলে, বস খুব ক্রিটিক্যাল জিনিস, দুনিয়ার কোনো বস ভালো না। বস করবি সন্ধ্যার সময়, ঠিক 5টার সময় ডাইকে বলবে যে কালকে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা করে দিয়ে যাও। তখন যদি আপনি বলেন যে বস আমার বাসায় কাজ আছে, তখন কিন্তু ইউ আর গন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ম্যানেজ বস অন দ্যাট টাইম। সো এইটা যদি অ্যাগেন ইট ইজ কামিং ব্যাক টু দ্য কমিউনিকেশন। অ্যাগেন দেখেন, তারপরে মনে করেন যখন আপনাকে ডাকতেছে তখন আপনার বডি বলতেছে ডিফারেন্ট কথা, যে আপনি খুব আনহ্যাপিলি অ্যাকসেপ্ট করছেন, তার মানে বডি ইজ দ্য বিগেস্ট মিরর, আপনি কিন্তু এটা হাইড করতে পারবেন না, তখন বস উল্টা মাইন্ড করতেছে। সো দেন ওয়ান্স বস ইজ টেকিং নেগেটিভলি, ইউর লাইফ ইজ গোয়িং টু বি হেল। রাতের বেলা বাসায় যাবেন, বাসায় গিয়ে আবার স্বপ্নে দেখবেন বস রাতের বেলা আপনাকে দৌড়াইতেছে। সো লাইফ ইজ গন, অফিসে লাইফ গন, বাসায়ও লাইফ গন। সো হোয়াট ইজ হ্যাপেনিং, যে আপনার অ্যাডাপ্টেবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ইউ শুড হ্যাভ দ্য ফ্লেক্সিবল এনাফ, and you should have the good leadership skill, you should have the good communication skill, and more important you should have the integrity, সততা। and integrity সংজ্ঞা আবার ডিফারেন্ট। আমি আর 10 সেকেন্ড, ইন্টিগ্রিটি মানে কিন্তু চুরি করা না, আমার কাছে সেটা মনে হয় না। ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আপনি প্রতিটা মুহূর্ত ইউ আর প্রপারলি ইউটিলাইজিং, দ্যাট ইজ কল্ড ভ্যালু ফর মানি। আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাকে প্রপারলি ইউটিলাইজ করছেন কিনা। মোর ইম্পর্টেন্টলি আমি ছোট্ট করে বলতে চাই, ইদার ইউ আর কনভার্টিং ইয়োরসেলফ ফ্রম এ প্রোডাক্ট টু ব্র্যান্ড। আমি প্রোডাক্ট এন্ড ব্র্যান্ডের ডিফারেন্সটা যদি একটু বলে দিই, ইদার ইউ হ্যাভ দ্য প্রপার আইডেন্টিটি আছে কিনা, আপনি মানুষ হিসেবে আপনার কোনো ডিফারেন্সিয়েশন আছে কিনা, আপনার ভ্যালু প্রপোজিশন আছে কিনা, এন্ড মোর ইম্পর্টেন্টলি ইদার ইউ ক্যান, আমরা যেটা ব্র্যান্ডের আর একটা কমিউনিকেশন বলি, IMC, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, অর্থাৎ আপনি যে ব্যক্তি হিসাবে আপনি প্রত্যেকটা গুণাবলী আপনি অর্জন করছেন কিনা, সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট এবং সবাইকে বুঝাইতে পারেন। এই কথাগুলি যদি ঠিক মতো করা যায়, সিজিপি এর পাশাপাশি অন্যান্য স্কিলগুলিকে ডেভেলপ করা, যেগুলি সফট স্কিল আমরা বলে থাকি, এগুলি যদি পুরোপুরি ইভলভ করা যায়, আই এম শিওর হি ইজ গোয়িং টু লিড দ্য কান্ট্রি ডাউন দ্য লাইন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উত্তরটি এত বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে মিডিয়া ব্যক্তিত্ব, যমুনা টেলিভিশনের জয়েন্ট চিফ নিউজ এডিটর জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার নতুন গ্র্যাজুয়েটদের জন্য দক্ষতা অর্জন বৃদ্ধিতে প্রিন্ট মিডিয়ার ভূমিকা কতটুকু এবং এক্ষেত্রে করণীয় কি কি বলে মনে করেন? ধন্যবাদ স্যার। স্যার আপনার মাইক অফ। ধন্যবাদ আপনাকে। শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আপনারা বলছিলেন, সুন্দরী বলছিলেন, আসলে যে কোনো ক্ষেত্রেই প্রথম
দিক প্রথমে আপনাকে ফুল হওয়ার চেষ্টা করতে হবে, মানে ভ্রমর হওয়ার চেয়ে আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, সেটা যে কোনো ক্ষেত্রেই আপনার ভ্রমর আসবে বা আপনার জন্য অন্য দিক থেকে অফার আসবে। সেই প্রস্তুতিটাই হচ্ছে জরুরি, সেটা যে কোনো ট্রেডেই হোক, সেটা আপনি প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনাল ইয়েতে ঢুকতে গেলে আপনাকে প্রথমে প্রস্তুত করে নিতে হবে, প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতিটা আসলে কোনো ক্ষেত্রেই যে একদম মানে বিশাল ব্যবধান তা না। প্রাথমিকভাবে কামাল ভাই যেটা বলছিলেন, আপনার সিজিপিএ একটা ইস্যু, সেটা আপনাকে লাগবে। সেটা না হলে আপনি প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিকভাবে রেডি মনে হবে না, বা আপনার কনফিডেন্সটা সেই লেভেলে থাকবে না। সো রেজাল্ট একটা ইস্যু। আমি মনে করি রেজাল্ট আপনাকে প্রাথমিকভাবে থাকতে হবে, রেজাল্টের পাশাপাশি অনেকগুলো জিনিস থাকতে হবে। আপনি বলছিলেন যে প্রিন্ট মিডিয়ার কি ভূমিকা, আসলে প্রিন্ট মিডিয়া তো ভূমিকা রাখছে। প্রিন্ট মিডিয়া যে কাজ করছে, তারা নানাভাবেই আপনাকে এনকারেজ করে আসছে, এবং বিভিন্ন ধরনের প্রকাশনা দ্বারা প্রস্তুত হওয়ার জন্য যেসব দরকার, স্কিলগুলো বা কাজগুলো আপনি করতে পারেন, সেগুলি আপনাকে শেখাচ্ছে। বাট তার থেকে বড় হচ্ছে আপনি নিজে কতটা আগ্রহীভাবে জিনিসগুলোর দিকে ধাবিত হচ্ছেন, সেটা অনেক বেশি জরুরি। আপনি যে কাজে যেতে চান, কথার কথা আপনি উপস্থাপনা করতে চান, সেক্ষেত্রে উপস্থাপনা করতে গেলে আপনাকে উপস্থাপনার জন্য যে প্রস্তুতি, সেটা আয়নার সামনে করতে হবে। এখন আয়নার সামনে করতে গেলে আরেকজন হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে, যে কি করছে, বা দেখো পাগল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি রকমের বিষয়গুলো আসবে। সো সেইটাকে মোকাবেলা করে আপনার সামনে যাওয়াটা হচ্ছে ইস্যু। আপনি যেটা হতে চান, আমি একদম ফ্রেশ গ্রাজুয়েট, আমি কথার কথা সাংবাদিক হতে চাই। সো সাংবাদিক হতে গেলে যে কাজটা আমার করা দরকার, যে সাংবাদিক বলতে এখন আপনি কি টেলিভিশনে কাজ করতে চান, আপনি কি অনলাইনে কাজ করতে চান, আপনি কি পেপারে কাজ করতে চান, তিনটাই ভিন্ন ধারা। তো বা রেডিওতে কাজ করতে চান, যদি রেডিওতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে গলার উপর আলাদা যত্ন নিতে হবে, গলার জন্য আপনাকে আলাদা করে ভূমিকা বা চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন সেক্ষেত্রে যদি আপনি কথার কথা আবৃত্তি কোনো জায়গায় ভর্তি হতে যান, এখন কেউ বলবে যে এই বয়সে এসে তুমি এই কাজ করতে যাবা, বা কি বলে, কিন্তু সেটাই আপনার জন্য সেক্ষেত্রে খুব জরুরি, সেটা আপনাকে করতেই হবে। তা না হলে আপনি রেডিওতে যেতে পারবেন না, কিংবা টেলিভিশনে যেতে গেলেও আপনার আপনি যতই স্মার্ট হন, আপনার যদি ভয়েস ভালো না হয়, তখন সেক্ষেত্রে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আবার যে কোনো ক্ষেত্রে সাংবাদিক যদি হতে চান, কথার কথা আপনি, সেক্ষেত্রে আপনাকে সংবাদ কি বা সাংবাদিক হওয়া, সাংবাদিকতার জন্য যে মিনিমাম জানা, সেটা জানতে হবে, এবং সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে। এখন যদি আপনি অনলাইনে বা ইয়েতে সময় কাটাতে থাকেন, তাহলে আপনি সেই জন্য প্রস্তুত হতে পারবেন না, বা সেক্ষেত্রে আপনার অনেক ভালো রেজাল্ট থাকলেও সেটা আপনাকে কাজে দিবে না। বা এখনকার অনেকের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই, সেটা দেখা যায় যে কথার কথা আমরা তখন বলতাম যে সোমালিয়ার রাজধানী মোগাদিসু, এটা শিখে আমার কি কাজে আসবে। কিন্তু এখন এটা যদি আপনি তাৎক্ষণিক মন থেকে না আসে, আপনি যদি গুগল করতে যান, তখন আপনার যে সময় নষ্ট হবে, এমন হতে পারে আপনার ওই মুহূর্তে ইন্টারনেট লাইন কাজ করছে না, তাহলে আপনি ওই সময়ে তাৎক্ষণিক সেটা ডেলিভার করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না। সুতরাং সব ক্ষেত্রে আপনি প্রাইমারি প্রিপারেশনটা অনেক বেশি জরুরি। ইভেন আপনার জামা কাপড় থেকে শুরু করে মেকআপ, এগুলো অনেক বেশি জরুরি প্রফেশনাল ক্ষেত্রে এন্ট্রি করার জন্য। কারণ সেটা আপনাকে এক ধরনের, কামরুল ভাই যেটা বলছিলেন, মেসেজ দেয়। যিনি আপনাকে রিসিভ করবেন, কিংবা যিনি আপনার সাথে যে ইন্টারভিউ বোর্ডে আপনি যাবেন, সেই বোর্ড আপনাকে দেখলেই অনেক কিছু আন্দাজ করতে পারে। আপনি যদি জানেন, সেক্ষেত্রে আপনার কনফিডেন্সটা থাকবে হাই, এবং আপনার বলনি দেখেই অনেকটা ধারণা করে নিতে পারবে, হ্যাঁ তাকে দিয়ে আমার কাজ চলতে পারে। সো আর প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন মিডিয়া বা রেডিও, এরা নিজেদের স্বার্থেই তরুণদের কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যেসব কি বলে ক্রাইটেরিয়া বা যেসব ইয়ের দরকার হয়, স্কিলগুলো দরকার হয়, এগুলিতে সাধারণত প্রিপারেটরি, সেগুলি সম্পর্কে লেখালেখি অনেকদিন ধরে হয়ে আসছে, এখনো হচ্ছে, কিংবা টক শো হচ্ছে, তরুণদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে, যে তারা কি হতে চায়, সেটা হতে গেলে কি কি লাগবে। এখন যদি আপনি কি হতে চান, আগে সেটা বেশি জরুরি। একটা আলোচনায় আপনি পুরোটা আনতে পারবেন না। কেউ যদি টিচার হতে চায়, কথার কথা, তাকে টিচিং এর জন্য প্রাথমিকভাবে ডিসিশন নিতে হবে যে আমি একজন শিক্ষক হতে চাই। দেন শিক্ষক হতে গেলে কি কি লাগে, তাকে সেটা এন্ট্রি করতে হবে। দেন টেলিভিশনের কাছে হোক, ইয়ের কাছে হোক, সেই সাপোর্টটা সে চাইতে পারে, তখন সেই সাপোর্টটা পাবে।
আমি সব মিলিয়ে যেটা বলতে চাচ্ছি একটাই কথা, সেটা হচ্ছে আগে ব্যক্তিকে ডিসিশন নিতে হবে যে আমি কি হতে চাই, এবং আমি হতে চাই সেটা ভেতর থেকে, আমার মগজ থেকে, আমার হৃদয় থেকে আমি হতে চাই কিনা। যদি আমার মনন এবং আমার হৃদয় একসাথে বলে যে হ্যাঁ আমি সাংবাদিক হব, দেন আমাকে সেখানে ড্রাইভ দিতে হবে। এবং এই ড্রাইভ দেওয়ার ক্ষেত্রে কে কি বললো, পাশ থেকে কে কি ভাবে দেখলো, সেই দিকে তাকালে হবে না, আমাকে আমার গতিতে ছুটতে হবে। এবং এখানে যে আমাকে সাপোর্ট করতে পারে শুধু তার কাছ থেকে সাপোর্টটা চাইতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উত্তরটি প্রদানের জন্য। পরবর্তী প্রশ্ন আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলভিয়া আক্তার ম্যামের কাছে। ম্যাম, পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট জোরদার করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কতটুকু এবং এক্ষেত্রে করণীয় কি কি? ধন্যবাদ। ধন্যবাদ সিমরান, এবং ধন্যবাদ সবাইকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আচ্ছা, আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে আমি একটু রিপিট করে নিই সিমরান। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটির ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ, রাইট? আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যায়। স্কিল ডেভেলপমেন্ট আমি মনে করি কামরুল সাহেব অনেকখানি এই টপিকসটা কভার করেছে, বাট আমি শুধু ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে জিনিসগুলোকে, কিছু বিষয়গুলোকে তুলে ধরতে চাই যে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটির ভূমিকা কতটুকু। আমি নিঃসন্দেহে বলবো ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো প্রথমত স্টুডেন্টদের যেটা বা ইউনিভার্সিটিগুলোকে যেটাকে ফাইন্ড আউট করতে হবে যে স্কিল ডেভেলপমেন্ট বলতে কোন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইজ কমিউনিকেশন স্কিল এবং পাশাপাশি ইন্টারপার্সোনাল স্কিল। তো একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয় এবং তাকে অনেকগুলো একাডেমিক কারিকুলামের মাঝে দিয়ে যেতে হয় ইউনিভার্সিটি এডুকেশনটা কমপ্লিট করার জন্য, এবং এই কারিকুলাম বেসড এই একাডেমিক যে বুক বেসড এডুকেশন সিস্টেমে সেখানে আমাদের আপনারা জানেন অলরেডি রিকোয়ার্ড কিছু জিনিস থাকে, যেমন আমরা নিয়মিত প্রেজেন্টেশন দিই, আমরা স্টুডেন্টদেরকে কেস স্টাডি করাই। তো আমরা যদি এই সাইড থেকে বলি স্কিল, কি ধরনের স্কিল এই কেস স্টাডি কিংবা প্রেজেন্টেশন কিংবা ভাইবা বা ইন্টারভিউ ফেস করা স্টুডেন্টরা ডেভেলপ করতে পারে, সেটা অবভিয়াসলি প্রথমত হচ্ছে স্টুডেন্টরা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারে, পাশাপাশি সফট স্কিলটাও স্টুডেন্টদের এখান থেকে ডেভেলপ হয়। তবে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট বেসিক্যালি খুব বেশি নির্ভর করে স্টুডেন্টদের ইচ্ছার উপরে, যেটাকে আমি বলতে পারি সেলফ এডুকেশন, which is really important for all. আমরা এমন একটা ডিজিটাল এরাতে এখন বিলংস করি যেখানে আমাদের সেলফ এডুকেশন, সেলফ স্কিল ডেভেলপমেন্ট, অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন বা যে প্রতিষ্ঠানের সাথে আপনি ইনভলভ আছেন সেই প্রতিষ্ঠানের একটা ভূমিকা আছে। সেই প্রতিষ্ঠান খুব জোর আপনার জন্য কিছু অপরচুনিটিস ক্রিয়েট করে দেয়, স্কোপস ক্রিয়েট করে দেয়, যেখান থেকে আপনি আপনার স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন স্টুডেন্ট কতটুকু উইলিংলি তার স্কিলগুলো ডেভেলপ করতে চায়। কামরুল সাহেব যেটা বলছিলেন যে সাস্টেনেবিলিটি এখন খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনি কোথাও এন্ট্রি করলেন বা কোথাও জব পেলেন, দ্যাট ইজ নট ইনাফ। ইউ হ্যাভ টু সাস্টেন ফর লং টাইম। আর এই সাস্টেনেবিলিটি এনশিওর করার জন্য কিন্তু আপনাকে কন্টিনিউয়াস আপনার এই স্কিলগুলোকে শো করতে হবে। তো আমার মনে হয় কারিকুলাম অ্যাক্টিভিটিস এর পাশাপাশি, যেটা আমরা একাডেমিক অ্যাক্টিভিটিস, কেস স্টাডি, প্রেজেন্টেশন, ইন্টারভিউ, ভাইবা বলছি, এটার পাশাপাশি স্টুডেন্টরা এখন মোটামুটি মোরলেস প্রত্যেকটা ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ক্লাবিং অপরচুনিটিস অফার করে থাকে স্টুডেন্টদেরকে। অনেক ধরনের ক্লাব, আপনার বিজনেস ক্লাব, মার্কেটিং ক্লাব, ফিনান্স ক্লাব, অনেক ধরনের ক্লাব থাকে এবং কন্টিনিউয়াসলি ইউনিভার্সিটি এই ক্লাবগুলোর বেনিফিট অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সবগুলোকে স্টুডেন্টদের সামনে ডিসক্লোজ করতে থাকে। আমার মনে হয় স্টুডেন্টরা নিজেরা যদি যার যেখানে ইন্টারেস্ট সে সেই ক্লাবে যদি ইনভলভ হন, সেখান থেকে সে অনেক ধরনের স্কিল নিজের মধ্যে ডেভেলপ করতে পারে। এবং আসলে আমাদের যে একাডেমিক নলেজ বা বুকিশ নলেজ আমরা যেটা বলি, এবং সেটা যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা কামরুল সাহেব বলছিলেন, আই অলসো এগ্রি যে আমাদের যে এডুকেশন সিস্টেম আসলে আমাদের এটা মেমোরাইজেশন বা রিকল যদি বলি, সেটার
আসপেক্টটাই বেশি, প্র্যাকটিক্যাল আসপেক্টের থেকে। তো বাট আমরা এখন যেহেতু গ্লোবালাইজেশনের একটা জায়গায় আমরা চলে এসেছি, একটা ডিজিটাল এরাতে আমরা এসেছি, আমরা কিন্তু এখন এনিমোর এই মেমোরাইজেশন বা রিকল এই সিস্টেমের মধ্যে থাকতে পারছি না, কারণ চেঞ্জ ইজ ম্যান্ডেটরি, চেঞ্জ মাস্ট বি রিকোয়ার্ড নাও। সো আমরা সবাই কিন্তু একটা চেঞ্জিং, আমি বলবো এখন একটা ট্রান্সফরমেশন প্রসেসে আছি। আমি দেখেছি আমার স্টুডেন্টরা, আমি নিজেও একজন ক্লাবের মডারেটর, আমি বিজনেস ক্লাবের মডারেটর, তো আমি দেখেছি যে স্টুডেন্টরা এখন নিজেরা অনেক ইন্টারেস্ট থাকে ক্লাবে আসার, এবং উইলিংলি তারা নিজেদের রেসপন্সিবিলিটিস গুলো, ডিউটিস গুলো নেওয়ার চেষ্টা করে, এবং খুব অর্গানাইজড ওয়েতে তারা নিজেরা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে, নিজেরা প্রোগ্রামগুলোকে সেট করে, এবং তাদের মধ্যে যে এই পটেনশিয়ালিটিটা দেখা যায়, এটা সত্যি অ্যাপ্রিসিয়েবল। তো আমি আমার এজ এ টিচার আমার রিকোয়েস্ট, কারিকুলামের পাশাপাশি আপনাদের স্কিলগুলো তো ডেভেলপ হবেই, দ্যাট ইজ অবভিয়াস, বাট অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটিতে যে সমস্ত ক্লাবিং গুলো অফার করা হয়, সেই ক্লাবগুলোতে নিজেদেরকে যদি ইনভলভ করে, তাহলে স্কিল ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এই স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই যে ইন ফিউচার তাদের ক্যারিয়ার সাস্টেনেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আর দুইটা স্কিলের কথা বলতে চাই, যেটা এখন খুব বেশি এমফাসিস করা হচ্ছে, যদিও এই স্কিল দুটো আগে থেকেই আছে, বাট একটু রিলাক্টেন্ট ছিল এই স্কিল দুটা। একটা হচ্ছে এথিক্যাল স্কিলস, আর একটা হচ্ছে এমপ্যাথেটিক স্কিল। তো এখন এথিক্যাল স্কিল যেটা এখন আমাদের কারিকুলামের বিভিন্ন কোর্সের মধ্যে এথিক্স নিয়ে, যেটা এতটা এনফোর্স আগে করা হতো না, এখন করা হয়। স্টুডেন্টদেরকে এথিক্সটা শেখানো, যেটা কামরুল সাহেব বলছিলেন, তহিদুল সাহেব বলছিলেন, আপনার স্টুডেন্টদের মধ্যে যে ইন্টিগ্রিটি, it's not like you are stealing something or you are thinking in a dishonest way, but the thing is how involved you are with your work, your moral mentality, that is very important for all students. So এই এথিক্সটা আমার মনে হয় ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা বিল্ড আপ করতে পারে। পাশাপাশি এমপ্যাথেটিক যে স্কিলটা, এমপ্যাথেটিক স্কিলটা আমরা সহজে বলতে পারি, ইউ হ্যাভ টু পুট ইউরসেলফ ইনটু সামওয়ান এলস শুজ, দ্যাট মিন্স অন্যের কি সমস্যা সেটা নিজের অবস্থানে থেকে অন্যের প্রবলেমটা, অন্যের সমস্যা থেকে ফিল করাটাও আই ফিল ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, যেটা আমাদের অনেকের মধ্যেই নেই। আমরা অনেকের অনেক প্রবলেম, সমস্যা বুঝতে পারি না, যে কারণে ডিসিশন গুলো বা যে কারণে রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো আমাদের রাইট ওয়েতে হয় না। সো এমপ্যাথেটিক স্কিলটাও আমাদের কনসিডারেশন আনা উচিত, এবং সেভাবে আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য স্কিলগুলোকে ধীরে ধীরে বিল্ড আপ করা উচিত। ধন্যবাদ ম্যাম আপনার উত্তরটি প্রদানের জন্য। আমার পরবর্তী প্রশ্ন মিডিয়া ব্যক্তিত্ব তহিদুল ইসলাম স্যারের কাছে। আমার দ্বিতীয় প্রশ্ন, একজন সিনিয়র রিপোর্টার হিসেবে আপনার কাছে জানতে চাইছি, নিউজ রিপোর্টার হিসেবে ক্যারিয়ার গড়তে কি কি দক্ষতা থাকতে হবে বলে মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দক্ষতা ক্যারিয়ার করতে গেলে আমি প্রথমেই কিছু কথা আপনাকে বলেছিলাম, যে আপনি কি রিপোর্টার হতে চান। এখন কিন্তু আর আপনি নিউজ রিপোর্টার বললে শেষ হবে না কথাটা। আপনি কি টেলিভিশনে রিপোর্টার হতে চান, আপনি কি পত্রিকায় রিপোর্টার হতে চান, আপনি কি অনলাইনে হতে চান, আপনি কি রেডিওতে হতে চান, প্রত্যেকটার জন্য এখন আলাদা, এখন বিশেষায়নের যোগ, সব ক্ষেত্রেই আলাদা করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। মানে সেখানেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন রাস্তাটায় যেতে চাই। আগে এতটা ছিল না, আমরা যখন পত্রিকা থেকে আসি তখন টেলিভিশন পত্রিকার মাধ্যমেই আসছে, বা অনলাইনে পত্রিকার মাধ্যমে তৈরি হয়েছিল। এখন সবাই আলাদা করে রাস্তাতে হাঁটা শুরু করে। তো কেউ যদি টেলিভিশনে আসতে চান, টেলিভিশনে আসার ক্ষেত্রে এখন নতুন টেলিভিশন আসলে তখন সাধারণত রিক্রুটমেন্টের জায়গাটা অনেক ওয়াইড থাকে। নতুন টেলিভিশন আসবে, নতুন রিক্রুটমেন্ট হবে, কিংবা পত্রিকার ক্ষেত্রেও তা অনেকটাই সত্য, যে যখন নতুন আসে তখন অনেক ইয়ে থাকে। বাট সেখানেও অনেক কঠিন সময় এখন ধরেন আপনার সারা কোভিড এর কারণে ওয়ার্ল্ড ওয়াইড যে ইয়ে যাচ্ছে, সেটা মিডিয়া পাড়াতেও আছে বা মিডিয়া ইনভেস্টমেন্টও আছে। সেক্ষেত্রে অনেক ভেবেচিন্তেই আসতে হবে। আর এই জায়গাটা একটু ভিন্ন, মানে অন্য সব প্রফেশনের চেয়ে সাংবাদিকতার জায়গাটা একটু ভিন্ন। অন্য জায়গায় শুধুমাত্র আপনার দক্ষতা বা যে রিকোয়ারমেন্ট সেগুলি থাকলেই চলে। এই সাংবাদিকতাটা এক ধরনের অ্যাক্টিভিজম বটে। এখানে অনেকটুকু নেশা বা প্যাশন অনেক বেশি জরুরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো স্যালারি হয়তো পাওয়া যাচ্ছে না, মিলছে না, কিন্তু তারপর টিম ভালো, সেখানে কাজ করতে চায় অনেকে, ইভেন সিনিয়ররাও।
সো ওই মানসিকতাটা এখানে খুব জরুরি। এখানে টিমমেট হওয়া অনেক অনেক বেশি জরুরি, যেটা অনেক ভালো দক্ষ মানুষের জন্য কখনো কখনো হয়ে ওঠে না। ইন্ডিভিজুয়ালি তিনি হয়তো অনেক ভালো খেলোয়াড়, অনেক ভালো যোগ্য লোক, ব্যক্তিত্ব ইত্যাদি ইত্যাদি, অনেস্ট, সব দিক কাভার করে, কিন্তু উনি ভালো টিম প্লেয়ার না। উনি হয়তো এই পেশাটার জন্য খুব বেশি যোগ্য হয়ে উঠতে নাও পারে। এন্ড অফ দ্য ডে উনি এই পেশার জন্য অযোগ্য হতে পারে। সো এখানে খুব টিমমেট হওয়া অনেক বেশি জরুরি। সব পেশাতেই টিমমেট হওয়া জরুরি লাগে, দরকার হয়, কিন্তু এখানে অনেক বেশি লাগে। কারণ খেলতে গেলে আপনি দেখবেন যে ডিফেন্স, মিডফিল্ড, অফেন্স এগুলির একটা রিদমিক ব্যাপার থাকে। এখন আপনি রিপোর্টার যে কথাটা বললেন, রিপোর্টাররা সাধারণত আমরা ধরি হচ্ছে অ্যাটাকিং বা যারা গোল করবে, যারা ফ্রন্ট লাইনে থাকবে, কিন্তু তার বিহাইন্ডে অনেকগুলি পদ রয়ে গেছে, তারা আবার সেটাকে কন্ট্রোল করছে, তাদের আবার অনেক ড্রাইভিং জায়গা রয়ে গেছে। সো এই সিনক্রোনাইজেশন বা এই হারমোনিটা অনেক জরুরি। সো এই টিমে খেলোয়াড় হিসেবে ভালো করা এখানে অনেক জরুরি, যে অনেক সময় এই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেই মানসিকতা তার থাকতে হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তার মানে কি বলবো এটাকে, অ্যাক্টিভিজম। আমি যেটা বলছিলাম, ভিকটিমের প্রতি বা দেশের যে সাধারণ মানুষ, তার পেইনটা বোঝার চেষ্টা করা বা তার পেইনটাকে নিজের পেইন হিসেবে নিয়ে হওয়া। সাধারণত দেখা যায় যে সাংবাদিক বা গণমাধ্যম সাধারণত ভিকটিমের পক্ষেই কথা বলে বা বিরুদ্ধেই কথা বলে। এস্টাবলিশমেন্টের অনেক ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হয়, তার ভূমিকাটা অনেক সেক্ষেত্রে অ্যাক্টিভিস্টের মতো হয়। মানে সাধারণ পেশাদার ব্যক্তি যেভাবে অ্যাক্ট করেন তাকে সেভাবে করলে হয় না। সো এইটা এক ধরনের ধীরে ধীরে গড়ে ওঠে। এটা গড়ে ওঠার জন্য তাকে সোশ্যাল ওয়ার্কিং এর মধ্য দিয়ে যেতে হয়। যে কখনো যদি ক্লাবের কথা বলছিলেন, তো ক্লাবে যদি সে থাকে তখন সে এক ধরনের একটা টিম, কয়েকজনের ক্লাবের সাথে তার ওরিয়েন্টেশনটা হতে থাকে। সে যদি বিতর্কের মধ্য দিয়ে যায় তখন সে অনেকগুলো জিনিস টুকরো 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 জানে, সেগুলি তাকে সাপোর্ট করে পরবর্তীতে। আর একদম বেসিক যেটা, পত্রিকা পড়া, নিউজ দেখা, এগুলি ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। যে দিন দুনিয়া সম্পর্কে খবর রাখছে, যে পৃথিবীতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, ইভেন বাংলাদেশের কোন অঞ্চলে কি হয়, কেন হয়, এই মৌলিক যে ধারণাগুলো, এগুলি যার যত বেশি, সে এই পেশায় তত ভালো করার সুযোগ থাকে। বা এগুলি আগে থেকে সে যদি নিজেকে এক ধরনের রেডি করে নেয়। আমরা ওই যে আগে সাধারণ জ্ঞানের কথা বলতাম না, এখন তো সেগুলি ধীরে ধীরে ওভাবে আর হচ্ছে না। সাধারণ জ্ঞান যার যত বেশি, সে এখানে তত ভালো খেলার সুযোগ থাকে। কারণ এখানে এমন একটা বিষয় ঘটে যে আপনার আজকে সন্ধ্যায় বা কালকে সকালে পত্রিকায় লিড নিউজ কি হবে সেটা গতকাল পত্রিকার এডিটর জানেন না, মানে তারও প্রস্তুতি থাকে না। একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে তাকে যেতে হয়, এবং বিষয়টা হয়তো এমন যে পৃথিবীতে আর ঘটেনি। যেমন করোনা পৃথিবীতে আগে কখনো আসেনি, এটা নিয়েই আমাদেরকে ডিল করতে হচ্ছে গত 6 মাস। কিন্তু 6 মাসের আগে যখন প্রাথমিকভাবে ডিল করতে হয়, ডাক্তাররাই জানে না জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আমাকেও ডিল করতে হচ্ছে। আমি যত সিনিয়রই হই, যেহেতু আমি যার কাছ থেকে বুদ্ধিটা পাবো বা যে ডিরেকশন দিবে, WHO যখন ভুল ইনফরমেশন দেয় বা তাদের ইনফরমেশন দিনের মধ্যে তারা চেঞ্জ করে, তখন আমাদের কিছু করার থাকে না। বাট এই প্রস্তুতিটাও আমাকে রাখতে হয় যে আলটিমেটলি কাল কি হতে যাচ্ছে, বা একটা আনসার্টেন বিষয়ের সাথে সার্বক্ষণিক থাকতে থাকা, এবং এই কাজ করতে গিয়ে তাকে ফ্যামিলি টাইম বা সামাজিক অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। এই প্রস্তুতি অনেক বেশি জরুরি। ট্রাভেলিং এর অভিজ্ঞতা দরকার হয়। যে যত ট্রাভেল করে কিংবা বই পড়ে, বই পড়তে আমি পাঠ্য বইয়ের কথা বলছি না, অন্যান্য সাপোর্টিং বই পড়া কিংবা ভিডিও দেখা পাইবেন, সেটা যদি প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগে, সেগুলি তাকে এক্সট্রা একটা সাপোর্ট দেয়, তাকে প্রস্তুত করে যে না, আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা আমাকে কোনো না কোনো কাজে লাগবে। ওই জিনিসটা কোন কাজে লাগবে আসলে ওই আগের মুহূর্তে বলা যায় না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার উত্তরটি প্রদানের জন্য। আমার সর্বশেষ প্রশ্ন আমার কামরুল হাসান স্যারের কাছে সর্বশেষ প্রশ্ন থাকবে। বিভিন্ন ইউনিভার্সিটি বিজনেস অনুষদের কারিকুলামের সাথে চাকরি বাজারে মিল নেই। যেমন স্যার, মার্কেটিং এ যারা পড়ে তারা জানেন না কিভাবে বিক্রি করা লাগে।
এ কারণে কি বাইরের দেশ থেকে দক্ষ জনবল আমাদের দেশে কাজ করে? আমাদের দেশে গ্র্যাজুয়েটদের চাকরি হয় না। বিষয়গুলো কিভাবে সমাধান করা যেতে পারে? কি কি বাড়তি যোগ্যতার বিদ্যার্থী সিভিতে থাকা আবশ্যক বলে মনে করেন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ ফারজানা তাসনিম সিমরান। আবারও ধন্যবাদ যারা আছেন, সিলভিয়া ম্যাম এবং মুকুল স্যার এবং তহিদ ভাই। যে কোশ্চেনটা আপনি করলেন, যে কথাটা একটু আগে বললেন, যে সিলভিয়া ম্যাম বলেছেন, খুব কারেক্টলি বলেছেন যে আমাদের দেশে আসলে এখন শিক্ষা ব্যবস্থার কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। আমি শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কথা বলতে চাই, বিকজ এখানে আমাদের দুজন সম্মানিত শিক্ষক আছেন, সেই জন্য এই কথাটা বলতে চাই। ইউসি, ফার্স্ট অফ অল আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের যে সমস্ত ছেলে মেয়ে আছে, দে আর সামহাউ ভেরি ব্রিলিয়েন্ট। এবং আমরা যেটা বলি, বাংলাদেশ এই মুহূর্তে ইট ইজ দ্য মিলেনিয়াম কান্ট্রি, এবং আমরা মনে করি আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত ব্রিলিয়েন্ট, আমাদের চাইতে অনেক বেশি ব্রিলিয়েন্ট। এখন কোশ্চেনটা হচ্ছে, দি ওয়ার্ল্ড ইজ মুভিং মোর অফ কম্পিটিশন, যে এটা কিন্তু আপনার আমি যখন 95-এ যখন আমি কর্মক্ষেত্রে জয়েন করি, ব্যাক ইন 95, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ সায়েন্স। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, বাট আই স্টার্টেড ওয়ার্কিং ইন সেলস। বাট এই গল্পটা কিন্তু এখন আর হবে না। দিস ইজ দ্য টাইম অফ স্পেশালাইজেশন। এখন কিন্তু ঘরে ঘরে বিবিএ এমবিএ করা ছেলেবেলে বড়া। যদি আমি মনে করি যে ইফ আই ওয়ান্ট টু গো ব্যাক 20 ইয়ার্স, যে আমি আবার নতুন করে আসলে সেলসে কাজ করবো, ইট উইল বি ডিফিকাল্ট, বিকজ এখন কম্পিটেন্ট ছেলে মেয়ে অনেক বেশি। বাট দ্য প্রবলেম যে জায়গাটায় হচ্ছে যে আমার দেশের ছেলে মেয়েদেরকে প্রপারলি গাইড করা হচ্ছে কিনা। এইখানে গাইড করার জায়গাটা আমি একটু বলি, শুরুতেই বলে দিই যে উই শুড নট ডিপেন্ড অন আদার্স। ফার্স্ট অফ অল, আপনি এজ এ মানুষ হিসাবে, আপনি কি, অথবা একজন ইয়াং স্টুডেন্ট বা ইয়াং ফ্রেশার যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে অথবা করতেছে, সে কি কখনো নিজের সোয়াট অ্যানালাইসিস করেছে কিনা, যে হোয়াট ইজ হিজ স্ট্রেংথ, হোয়াট ইজ হিজ উইকনেস। আই উড নট সে উইকনেস, ইমপ্রুভমেন্ট এরিয়া। যদি আমি আমার স্ট্রেংথ জানি, যেটা একটু আগে তহিদ ভাই বললেন যে নিজের স্ট্রং এরিয়াতে কাজ করা উচিত, যদি আমি আমার স্ট্রং পয়েন্টটাকে স্ট্রঙ্গার করতে পারি, আমি যদি স্ট্রঙ্গার থেকে স্ট্রংগেস্ট হতে পারি, পারহ্যাপস মাই উইকনেস উইল বি লেস। যখন আমার উইকনেস কমে যাবে, দেন আই উইল বি ব্রেভ এনাফ টু গ্র্যাব দ্য অপরচুনিটি। যখন আমি অপরচুনিটি গ্র্যাব করার সাহসী হব, যখন একটা দুইটা সাকসেস আসতে শুরু করবে, তখন হোয়াট উইল হ্যাপেন, পারহ্যাপস আই উইল ফেস লেস থ্রেটস ডাউন দ্য লাইন। So it is simple, either as a person I am doing my personal SWOT, that is important, number one. Number two হচ্ছে যে কথা বললেন যে ফ্রেশ ভার্সেস আমরা যদি প্রফেশনাল চিন্তা ভাবনা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যদি একটা শিক্ষা ব্যবস্থা যদি ধরি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য এফেক্টিভ শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে পিপল আর জয়নিং স্ট্রেট টু দ্য প্রফেশন, সেটা হচ্ছে ডক্টর। আই মিন যারা এমবিবিএস পড়ে, তারা দেখবেন 5 বছর তারা থিওরি পড়াশোনা করে, একটা বছর তারা কিন্তু পুরোপুরি একজন প্রফেসরের সাথে ইন্টার্নশিপ করে। তার মানে একজন বড় একজন ভালো একজন প্রফেসরের আন্ডারে থাকে, সারাক্ষণ রোগীর পিছনে দৌড়ায়, সে নিডলিং শিখে, প্রেসক্রিপশন শিখে, এবং শিখে যখন তার এমবিবিএস ইন্টার্নশিপ শেষ হয়, তখন সে পরের দিন থেকে প্র্যাকটিস করতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমার দেশের শিক্ষা ব্যবস্থার প্রবলেম, আমি দুজন টিচার আছে এই জন্যই বলছি, দে শুড রেজ দ্য ভয়েস, যে আমি যে 4 বছরের একটা শিক্ষা ব্যবস্থা আছে, যে বিবিএ করবে বা অনার্স করবে বা গ্রাজুয়েশন করবে, আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, এটা কিছুদিন আগে ঢাকা, আমরা বাংলাদেশ মার্কেটিং অ্যালামনাই আমাদের সোসাইটিতে, ওইখানে আমি বলেছিলাম, আমাদের সাথে বিজ্ঞ আলোচক ছিলেন ডক্টর মিজান স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওইখানে বলেছিলাম সেম কথা, যে এই শিক্ষা ব্যবস্থা 3 বছর হইতে হবে থিওরিটিক্যাল, 1 বছর প্র্যাকটিক্যাল। হোয়াট ইজ দ্যাট? যে 3 বছর থিওরি করে 1 বছর তাকে ইন্টার্নশিপ করতে হবে। এই ইন্টার্নশিপটা কি? ইদার সে ইকোনমিক্স পড়ছে, ইদার সে স্ট্যাটিস্টিক্স পড়ছে, ইদার সে বিজনেস পড়ছে, হোয়াট এভার দ্য সাবজেক্ট, হি অর শি শুড স্টার্ট ডুইং দ্য ইন্টার্নশিপ। যে কোনো অর্গানাইজেশনের সাথে তার অ্যাফিলিয়েশন হওয়া উচিত। যখন সে 1 বছর এই ইন্টার্নশিপটা করে প্র্যাকটিক্যালি শিখবে, আই অলওয়েজ টেল দ্যাট you might know the marketing, but unless you go to the market, I have no clue যে আপনি আসলে যদি রান্না করতে চান, you have to go to the kitchen. If you want to be the marketer, you need to go to the market.
বাট এই যে বিবিএ এমবিএ করে ছেলেপেলে বেরোচ্ছে, যখন তাকে বলা হচ্ছে হোয়াট ইজ সেলিং, হি ক্যানট টেল, বিকজ এটা তার দোষ না। এই দোষটা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার দোষ এই জন্য যে এই যে ম্যাডাম বললেন যে আমাদের ক্লাবগুলি হচ্ছে, ইয়েস ইট ইজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এবং এইটা হচ্ছে কি যারা জয়েন করতে চায় তারা পারে, বাট আমাদের আসলে ডিফল্ট সিস্টেমে যেতে হবে। হোয়াট ইজ দ্য ডিফল্ট সিস্টেম? যে 3 বছর পড়াশোনা করো, তারপরে বাধ্যতামূলক তুমি ইন্টার্নশিপ করো। যখন সে একটা বছর অর্গানাইজেশনাল কনফ্লিক্ট দেখবে, যখন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট দেখবে, যখন একটা বছর সে অর্গানাইজেশন পুরোপুরি জানবে, তখন কিন্তু অর্গানাইজেশন উইল পিক হিম। দেন হি ইজ নো মোর এন ফ্রেশ, হি ইজ অর শি ইজ বেসিক্যালি এন এক্সপিরিয়েন্স। সো এই যে ব্যবস্থা, আমি জানি না ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন শিক্ষা নীতি যারা তৈরি করেন, যারা শিক্ষার সাথে কাজ করেন, তাদের এই জিনিসগুলি বোঝা উচিত যে হোয়াট ইজ দ্যাট। আমি আমার দেশের ছেলেমেলে তৈরি করতেছি, বাট দিনের শেষে নিয়ার বাই কান্ট্রি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, দে আর ওয়ার্কিং ইন বাংলাদেশ, দে আর টেকিং $1 billion per year from বাংলাদেশ। সো দ্যাট ইজ অত্যন্ত আনফরচুনেট। এই আনফরচুনেট সিচুয়েশনটা থেকে যদি আমরা ওভারকাম করতে চাই, আমি জানি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব, বাট শিক্ষার যে আমূল পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে আপনার এডুকেশন প্লাস প্র্যাকটিক্যাল। আমি যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমার দিনের একটা সময় ল্যাবে পড়ে থাকতে হইতো, বিকজ ইট ইজ অল অ্যাবাউট আই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনাদেরকে ল্যাব মুখী হইতে হয়, বাট দ্যাট ইজ নট এনাফ, বিকজ আপনাকে অর্গানাইজেশনাল কানেক্টিভিটি বাড়াইতে হবে। অর্গানাইজেশনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য শিক্ষা কারিকুলামে যদি ঢুকায় দেওয়া হয়, তখন কিন্তু প্রতিটা অর্গানাইজেশন আপনাকে নিতে বাধ্য। তার মানে কি, ইউ নো থিওরি, ইউ নো প্র্যাকটিক্যাল, অ্যাজ এ হোল ইউ আর এ প্রোডাক্টিভ পার্সন। ওয়ান্স ইউ আর প্রোডাক্টিভ, হু ইজ গোয়িং টু আপনাকে কেন নেবে না? আমার দেশে মিড ম্যানেজমেন্টে কাজ করে ইন্ডিয়া থেকে, আমার দেশে মিড ম্যানেজমেন্টে কাজ করে শ্রীলঙ্কা থেকে। ওয়ার ইজ দ্য, আমাদের দেশের ছেলে পেলে, দে আর মোর ব্রিলিয়েন্ট, দে আর মোর, অনেক অনেক বেশি জানে তারা, বাট প্রবলেমটা হচ্ছে এই ওভারঅল প্রসিডিউরটার জন্য তারা আসলে পিছনের দিকে পড়ে যাচ্ছে। তো এটা আমি, দুজন শিক্ষক এখানে আছেন, আমি ওনাদের সাথে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই, প্লিজ রেজ দ্য ভয়েস। আমি কিছুদিন আগে আই ওয়াজ ইনভলভড ইন দ্য কোর্স কারিকুলাম, সেটা হচ্ছে মিরপুরে যে আপনার ডিওএইচএস ইউনিভার্সিটিতে আছে, সেখানে কারিকুলামে আই স্টার্টেড। আমি ওনাদেরকে বলেছিলাম, ওইখানকার যিনি ডিন ছিলেন, ডিন স্যার ছিলেন, উনি বললেন, কামরুল সাহেব ইউ আর ফ্যান্টাস্টিক, দ্যাট শুড বি দ্য রাইট ওয়ে টু ডু দ্য ডাউন দ্য লাইন ফর দ্য স্টুডেন্টস। তো আমি যেটা মনে করি যে আমার দেশের ছেলেমেয়েরা অত্যন্ত ব্রিলিয়ান্ট। আমার মেয়ে যা জানে আমি তার চেয়ে কম জানি, আমি টেকনোলজি কম জানি, আমার মেয়ে আমার চেয়ে বেশি জানে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার মানে ইউ আর দ্য মিলেনিয়ান, আপনারা আমার চেয়ে বেশি জানেন। প্রবলেম হচ্ছে আপনাকে আমি এক্সপেডিট করছি কিনা, এই জায়গাটা আমরা পিছিয়ে পড়ছি। তো এই জায়গাটার মাঝে আমি মুকুল স্যার, সিলভিয়া ম্যাডাম, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবাইকে চিনি, আই এম অলসো পার্ট অফ অ্যালামনাই, আমি সবাইকে চিনি। আমি প্রতিটা জায়গায় একই কথা বলতে চাই, প্লিজ আমার দেশের সন্তান যারা আছে, আমার দেশের যারা ইয়াং ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, এই শিক্ষা ব্যবস্থার যদি একটু পরিবর্তন ঘটানো যায়, they can rock, they can rule the market and they can change the market. Try to understand, আমরা 2041 সালের ভিতরে বাংলাদেশ উন্নত দেশের স্বপ্ন দেখি, আমরা 2031 সালের ভিতরে আপার মিডল ক্লাস কান্ট্রিতে কনভার্ট হওয়ার চিন্তা ভাবনা করি। বাট এই উন্নত দেশ হলে উন্নত পিপুল লাগবে। এই উন্নত পিপুল যদি আমার দেশের ছেলে মেয়ে, 18 কোটি মানুষ, তার ভিতরে তরুণ হচ্ছে বাংলাদেশের 55%, they will lead the country. So এই লিডিং জায়গাটাই যদি তাদেরকে নিতে চাই, we have to make sure that is the education system. আদারওয়াইজ ক্লাব করে পারহ্যাপস কিছু লার্নিং হবে, বাট দ্যাট ইজ নট এনাফ। ক্লাব হয়তো বা আপনি আমি ব্যক্তিগত উদ্যোগে করতে পারি যে আমি আসলে বড় হইতে চাই, বাট আমার যদি ইউনিভার্সিটিতে 3000 স্টুডেন্ট থাকে, 3000 স্টুডেন্টদের এমপ্লয়মেন্ট কিভাবে হবে? এই এমপ্লয়মেন্ট করার জন্য এখনই এমপ্লয়ারের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে। যখন এমপ্লয়ারের সাথে কানেক্টিভিটি হবে, তখন এমপ্লয়ার উইল থিঙ্ক এত এক বছর আমার অর্গানাইজেশনে কাজ করছে, সে আমার অর্গানাইজেশন পিয়ন চিনে, আমার কালচার জানে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর গোয়িং টু পিক ইউ। সো দ্যাট ইজ হোয়াট অ্যাবাউট উই হ্যাভ টু ওয়ার্ক রাইট নাও। এই জিনিসটাতে আমি জানি না যে আমার কাছে বিবিএ করা ছেলে পেলে আসে, অনেক সময় পড়াশোনা বা ইন্টার্নশিপ করতে আসে। আই ফিল ভেরি ব্যাড। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে বলতে চাই যে তারা যে সমস্ত থিওরি শিখে আসে, সেই থিওরির সাথে যখন আমি বাজারে গিয়ে বলি মাল বেচো, তার সাথে কোনো গল্প নাই। বিকজ এই থিওরি আর বাস্তবতা, আমি বই দেখে হয়তোবা আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট, যে রেসিপি কিভাবে তৈরি করতে হয়, বাট ওয়ান্স আই ক্যানট ডু দ্য প্র্যাকটিস, দ্যাট রেসিপি ডাজন্ট মেক সেন্স। সো এই রেসিপি মেকিং এর জায়গাটাকে তাকে প্লেস করতে হবে। এই জায়গাটা প্লেস করার জন্য আমরা যারা কর্পোরেটে আছি, যারা এন্টারপ্রেনার আছেন, তহিদ ভাইরা যারা আছেন, সাংবাদিকতার যারা আছেন, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটি থেকে যারা জার্নালিজমে পড়াশোনা করছে, তাদেরকে যদি 1 বছরের জন্য তহিদ ভাইয়ের পিছনে লাগাই দেওয়া হয় যে ইয়েস মিস্টার তহিদ, টেক 10 10 10টা লোক নাও, তুমি তৈরি করো,
তো আই এম শিওর হি উইল ওয়েলকাম, বিকজ দ্যাট ইজ সামথিং প্র্যাকটিক্যাল লার্নিং। আমি যদি বলি সিলভিয়া ম্যাডামের চাইতে আমি ভালো রান্না করতে পারি, দ্যাট ইজ রং, বিকজ শি গোজ এভরিডে টু দ্য কিচেন, শি নোজ হাউ টু কুক। সো বই অ্যান্ড বাস্তবতার ভিতরে অত্যন্ত ফারাক। এই বাস্তবতার নিরিখে যদি আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারি, perhaps we have to do more and more session that will not be useful down the line. আমি তো বুঝাইতে পারছি। অসংখ্য ধন্যবাদ স্যার বিস্তারিত আলোচনা করার জন্য। আমার পরবর্তী প্রশ্ন সিলভিয়া ম্যামের কাছে। ম্যাম, আমাদের যে কেস স্টাডিগুলো সমাধান করতে দেওয়া হয় সব বাহিরে, তাদের কেস স্টাডি করে আমাদের লোকাল জবে আসলে কোনো লাভ হবে কি? এই ব্যাপারে আপনার মতামত শুনতে চাই ম্যাম। কেস স্টাডি, রাইট। এই বিষয়ে কথা বলার আগে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে আসলে কেস স্টাডিটা কি। আমরা সবাই জানি, আমরা কম বেশি এই টার্মটার সাথে সবাই পরিচিত। কেস স্টাডি খুব ফ্রিকুয়েন্টলি আমরা স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে এই টার্মটা খুব ইউজ করা হয়। কেস স্টাডি অ্যাকচুয়ালি এটা রিয়েল লার্নিং মডেল। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু স্টোরি দেয়া থাকবে এবং all these stories the problem with their real life example. তো যখন কেস সলভ করার কোশ্চেন আসে তখন সেখানে কিছু ওপেন এন্ডেড কোশ্চেন থাকে, যেখানে স্টুডেন্টদেরকে বলা হয় যে পসিবল সলিউশন গুলোকে বের করা হোক, প্রবলেমটাকে আইডেন্টিফাই করা হোক এবং এটার প্যারামিটারটাকে আইডেন্টিফাই করা হোক। দেন দে ক্যান ইউজ সাম স্ট্র্যাটেজিস and ideas to solve that problem, and finally they take the decision to fix it up. এটা হচ্ছে বেসিক্যালি কেস স্টাডির মেইন থিম। তো আমরা যেটা ইউনিভার্সিটি গুলোতে করে থাকি, যেটা বলা হলো যে বাহিরের কেসগুলো, দ্যাটস ট্রু। আমরা আমাদের ক্লাসে যখন সলভ করাই তখন অ্যাভেলেবিলিটির প্রশ্ন যদি বলি, আমাদের কান্ট্রি বেসড কেস, নো ডাউট প্রত্যেকটা কান্ট্রির যদি কনটেক্সট আমরা চিন্তা করি, প্রত্যেকটা কান্ট্রির একটা নিজস্ব কনটেক্সট আছে। সো একটা কান্ট্রির একটা কনটেক্সটে যে কেসের সলিউশন, সেটা আমাদের কান্ট্রি কনটেক্সটে সেই সলিউশন বা সেই সিচুয়েশনই হয়তো বা না, বাট স্টিল আমরা ওই কেসটাকেই সলভ করার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। যেটা বলছি যে কামরুল সাহেব একটু আগে যেটা বললো যে আপনি যখন রেসিপিটা জানবেন, দ্যাট ইজ নট এনাফ ফর ইউ, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট। আপনাকে রান্না করতে হবে, রান্না করলে না আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কোনটার পরিমাণ কতটুকু আপনি দিচ্ছেন এবং কোনটা অ্যাকচুয়ালি কতটুকু টেস্ট করছে আপনার ফুডটাকে। আনটিল ইউ ডুইং ইট প্র্যাকটিক্যালি ইউ ক্যান নট আইডেন্টিফাই দিস থিং। তো কেস স্টাডি গুলো যখন আমরা বাইরের কেসগুলো করি, বেসিক্যালি আপনারা সবাই জানেন আমরা যে বইগুলো আমাদের কারিকুলামে যে বইগুলো আছে, সেই বইগুলো সব মেজরিটি বুক সব ডেভেলপ কান্ট্রি রাইটারদের বুক। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের রাইটার কিংবা ইন্ডিয়ান রাইটারও খুব কম সংখ্যক বই আমরা অফার করি, তাছাড়া মেজরিটি বুক ডেভেলপ কান্ট্রি। তো যেটা হয় যে দেখেন, আমরা একে তো প্র্যাকটিক্যাল যে এডুকেশন যেটা বলছি, যেটা বাংলাদেশের কারিকুলামে কামরুল সাহেব তহিদুল সাহেব বারবার বলছেন যে প্র্যাকটিক্যাল জিনিসটা থাকা উচিত। উই অলসো ফিল দ্যাট। আমি বিলিভ করি, মুকুল স্যারও এটা নিশ্চয়ই স্ট্রংলি বিলিভ করে এবং ফিল করে এবং রিয়েলাইজ করে যে আমরা বুঝি যে একটা আসলে প্র্যাকটিক্যালিজম খুবই ইম্পর্টেন্ট। শুধু এডুকেশনে এই যে নলেজ দিয়ে কিছু হবে না, একটা মানুষের কেএসএ পরিপূর্ণভাবে থাকতে হবে। ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ হ্যাভ দ্য স্কিলস, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইমপ্লিমেন্ট ইট। তো এটা অ্যাকচুয়ালি ইউজলেস। তো আমাদের যেটা হচ্ছে, নলেজ ক্রিয়েট হচ্ছে, স্কিল ক্রিয়েট হয়তো বা সামহাউ হচ্ছে, বাট এটা অ্যাবিলিটিটা এনশিওর আমরা করতে পারছি না যে আদৌ এই পার্টিকুলার স্টুডেন্টটা ক্যাপাবল কিনা বা অ্যাবল কিনা ওই কাজটা করার, সেই ল্যাকিংসটা কিন্তু আমাদের রয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি নিজে ফিল করি, আমরা শিক্ষকরা, আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের ইনস্টিটিউশন, আমি যে ইনস্টিটিউশনে আছি সেখানে ওনারা সবসময় এই প্র্যাকটিক্যালিজমের জন্য, আমরা কারিকুলাম তো মেন কারিকুলাম তো আমরা অ্যাকচুয়ালি এটা যারা পলিসি মেকার ওনারা যদি পরিবর্তন না নিয়ে আসে, সেখানে পরিবর্তন আনাটা খুব কঠিন একটা বিষয়, এটা সবাই জানেন। কারণ এটা একটা প্রসিডিউরাল সিস্টেম যে অল ইন এ সাডেন আমরা কোনো জায়গায় সেই পরিবর্তনটা আনতে পারি না, আমাদের একটা সিস্টেমের মধ্যে, রুলস এর মধ্যে চলতে হয়। তো আমরা আমাদের ইনস্টিটিউশনে আমরা যেটা চেষ্টা করি, যেটা বললাম যে অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করার বা আমাদের ক্লাসে আমরা প্রেজেন্টেশন গুলো, কেস গুলোকে বেশি বেশি ইমপ্লাই করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি অ্যাজ এ টিচার আমি নিজেও ফিল করি যে বাইরের কেসগুলোর থেকে আমরা যদি আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ কেসগুলোকে অ্যাভেলেবল পেতাম সব জায়গায় অ্যাজ এ বুক, যেটা আছে অ্যাভেলেবল, যে একেবারেই নেই বলবো না, বাট সংখ্যাটা খুব কম, সেটা ইউটিলাইজেশনটা বা ইউজেসটা খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে না। এটা যদি আমরা আরো স্ট্রাকচার্ড ওয়েতে, এখানে অবশ্যই আমাদের শিক্ষকদের একটা ভূমিকা আছে,
এবং পাশাপাশি আমি মনে করব অর্গানাইজেশন একটা বিরাট ভূমিকা আছে। আমরা যদি এমন একটা কামরুল সাহেব আছেন, আপনিও হয়তো বা এটা মানে বুঝবেন, আমরা যদি এমন একটা কর্পোরেট কালচার ক্রিয়েট করতে পারি, যেমন আপনারা যে রিয়েল প্র্যাকটিক্যাল ক্রাইসিস গুলো ফেস করেন আপনাদের অর্গানাইজেশনে, সেই ক্রাইসিস গুলোর সাথে যদি আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের কনসালটেন্সি বা ইনভলভমেন্ট বা কেস তৈরি করার এরকম একটা উদ্যোগ বা একটা প্রসেসে যদি বিভিন্ন ইউনিভার্সিটি যায়, আমার মনে হয়, এবং এই কেসগুলো যদি আমরা আমাদের ফিউচার জেনারেশনের জন্য স্ট্রাকচার্ড ওয়েতে ডেভেলপ করি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি সেই কেসগুলোকে আমরা বাই লফুলি এনফোর্স করি যে এটা ইউজ এজ এ ব্যাপারটা, আমার মনে হয় এটা খুবই ইফেক্টিভ হবে। কেননা বাইরের কেসগুলো যে আমরা সলভ করাই, তাদের যে কনটেক্সচুয়াল, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আস। তো আমাদের যদি লেবার ল বলি বা স্ট্র্যাটেজিক্স বলি, কারণ আমরা যখন কোনো কেস সলভ করি, অবশ্যই কেস সলভ যখন আলটিমেট ডিসিশন মেকিং পর্যায়ে আসি, তখন কিছু রুলস রেগুলেশনের একটা ব্যাপার থাকে, যেটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। সো অ্যাকচুয়ালি বাইরের দেশের এই কেসগুলো সলভ করে জাস্ট কেস একটা ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াচ্ছে, আপনার বিভিন্ন অ্যাঙ্গেলকে ওপেন করছে যে ইউ ক্যান থিঙ্ক দিস ওয়ে দ্যাট ওয়ে, দ্যাট ইজ অল। বাট যদি প্র্যাকটিক্যালি বলি, বাই সলভিং দ্য ফরেন কেস, আমি মনে করি যে আসলে আমাদের ওইভাবে স্কিল ডেভেলপমেন্টটা হয় না। বেটার রেদার দেন ইফ উই ক্যান সলভ আওয়ার ওন কেস, ওন কান্ট্রি বেসড কেস, দ্যাট উড বি মাচ মোর বেটার ফর আওয়ার স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং। আর যেটা বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালিজম, আমরা কারিকুলামের এই অ্যাক্টিভিটিস গুলোতে আমি আসলে খুবই ফিল করি, বিবিএ প্রোগ্রাম আমাদের মাত্র 3 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম অফার করা হয়। আমি মনে করি কামরুল সাহেব, তৈদুল সাহেব জানবেন, 3 মাসের ইন্টার্নশিপ কিছুই না। এটা এই সময়টা একটা স্টুডেন্ট কিছুই শিখতে পারে না এবং আলটিমেটলি শিখেও না। আমরা যে প্র্যাকটিক্যালি স্টুডেন্টের কাছে যেটা জানি, 3 মাসে একটা বছর বা 1.5 বছর যদি আমাদের এই পুরো কারিকুলাম থেকে এদেরকে প্র্যাকটিক্যালি দেওয়া যেতে পারে, এটা আমারও রিকোয়েস্ট থাকবে যারা পলিসি মেকার এডুকেশনে আমরা শিক্ষক হিসেবে সেটা ফিল করি, যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন গুলো আরো বেশি আমাদের কারিকুলাম গুলোতে আনা হয়। স্পেশালি যে এমবিএ, দেখেন আমরা যখন বাইরের কান্ট্রিতে, আমার কাছে স্টুডেন্টরা যখন আসে যে তারা এমবিএ এর জন্য অ্যাপ্লাই করবে, তখন তাদের প্রথম ব্যারিয়ার হয় যে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়ে থাকে বাইরের ইউনিভার্সিটি গুলো। 2 বছরের বা 2.5 বছর বা 3 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই। কেন? এমবিএ আপনি কি করবেন? আপনি অ্যাডভান্স লেভেলে বিবিএ তে যা পড়েছেন সেটার অ্যাডভান্স লেভেল আপনি এমবিএ তে পড়বেন। বিবিএ কমপ্লিট করার পর উইদাউট এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এমবিএ করার আসলে ইউজলেস, কোনো মানেই নেই। তো এটা বিল্ট ইন ভাবে যদি ম্যান্ডেটরি করা হয় প্রতিটা স্টুডেন্টের জন্য, যে নাও ইউ ক্যান নট ডু দ্য এমবিএ উইদাউট হ্যাভিং সাম জব এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক দ্যাট উড বি মাচ বেটার ফর দ্য স্টুডেন্ট। একটা স্টুডেন্ট বিবিএ করে এমবিএ করছে, হোয়াটস দ্য বেনিফিট? এগেইন সে 2টা বছর আমার মনে হয় আননেসেসারিলি এই মেমোরাইজিং একটা স্টাইলে আবার পড়াশোনা করছে, যেটার আউটকামস আমি মনে করি না খুব একটা ইম্পর্টেন্ট। তো বাইরের কান্ট্রির ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের পরে দেখি যারা এমবিএ নিতে পারে না কারণ তাদের এক্সপিরিয়েন্সটা থাকে না, দেন তারা মাস্টার্সে বা রিসার্চ বেসড কোর্সগুলোতে অ্যাপ্লাই করে। তো আমাদের এই বিষয়গুলো আমরা আসলে ইজ দ্য হাই টাইম টু চেঞ্জ অল দিস থিং। আমাদের পলিসি মেকারদের এই বিষয়গুলোকেও মাথায় আনা উচিত যে এই এমবিএ প্রোগ্রামটা অ্যাটলিস্ট বিবিএ তো অবশ্যই কিছু প্র্যাকটিক্যালিজমের টাইম ডিউরেশনটা বাড়িয়ে দেওয়া, আর বিশেষ করে এমবিএটা আমাদের মনে হয় প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাইক 1 ইয়ার ওর 3 এক্সপিরিয়েন্স ছাড়া এমবিএটা অ্যালাউ করা ঠিক হবে না। আমার মতে এটাই। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অ্যাড করতে চাই, সিমরান, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, একটু সিলভিয়া ম্যামের সাথে আমি একটু অ্যাড করতে চাই। দেখেন, যে কথাটা সিলভিয়া ম্যাম বলতে পারেন নাই, অথবা যেহেতু উনি একটা নির্ধারিত গণ্ডির ভিতরে কাজ করেন, আমি যেহেতু কোথাও ইউনিভার্সিটি লেভেলে কাজ করি না, সো আই এম বিট অফ আউটস্পোকেন কম্পেয়ার টু দ্যাম। এটা টেকনিক্যাল কারণে উনি হয়তো বলতে পারবেন না, বাট আমি একটু অত্যন্ত আরেকটা জিনিস বলতে চাই। দেখেন, আমরা যখন বিবিএতে, যখন আমরা এমবিএ করেছি অথবা যখন আমরা বিবিএতে পড়াই, অল দ্য বুকস আর, যেটা একটু আগে সিলভিয়া ম্যাম বললেন, সেটা হচ্ছে অল দ্য বুকস আর রিলেভেন্ট। আমরা আসলে টয়োটার কেস স্টাডি পড়ি, আমরা আসলে জেনারেল ইলেকট্রনিক্স এর কেস স্টাডি পড়ি, আমরা বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডের কেস স্টাডি পড়ি, ইফ ইউ ডু দ্য ব্র্যান্ড ম্যানেজমেন্ট বা মার্কেটিং ম্যানেজমেন্টের কথা যদি বলেন। বাট ভেরি আনফর্চুনেটলি আমার দেশের যেগুলি ব্র্যান্ড ইভলভ করেছে সেগুলি নিয়ে পড়ানো হয় না। বাংলাদেশের অনেক ফ্যান্টাস্টিক ব্র্যান্ড আছে। উই নেভার টক অ্যাবাউট দ্য হোয়াট রাধুনি ইজ ডুইং, উই নেভার টক অ্যাবাউট হোয়াট ফ্রুটিকা ইজ ডুইং, উই নেভার টক অ্যাবাউট দ্য হোয়াট ইগলু ইজ ডুইং, উই নেভার টক অ্যাবাউট দ্য হোয়াট প্রাণ আরফিল ইজ ডুইং। ইউ সি, এইটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় দৈন্যতা।
যে আমার দেশের যে ব্র্যান্ডগুলি ইভলভ করছে ফাইট করে করে, সেগুলি কিন্তু কারিকুলামের কোনো জায়গায় কোনোভাবেই এটাকে ইনক্লুড করা হয় না। যে এটার জন্য যে জিনিসটা হচ্ছে যে যে এই যে বইগুলি যেগুলি আছে, সেই বইগুলির সাথে যে আমার দেশের প্র্যাকটিক্যালি রুট টু মার্কেট, যেটা আমরা রুট টু মার্কেট বলি, সেই রুট টু মার্কেটের কানেক্টিভিটির সাথে ওয়েস্টার্ন আপনার রিটেল মার্কেট ইজ নট সেম। সো আমার দেশের ছেলে একটা MBA করে সে আসলে জানে না দোকানে কিভাবে যেতে হয়, বিকজ তাদেরকে পড়ানো হয় হাইপার মার্কেট। বাংলাদেশের 98% কন্ট্রিবিউট করে হচ্ছে 100 স্কোয়ার ফিটের দোকান, যেখানে ইটস এ হিউজ হরাইজন, যেখানে 2 মিলিয়ন দোকান আছে, যেখানে আপনি ইফ ইউ গো টু মালয়েশিয়া, ইফ ইউ গো টু সিঙ্গাপুর, পারহ্যাপস 10টা হাইপার মার্কেট চেইন মেনটেন করে 80% বিজনেস। তো এই যে কানেক্টিভিটি অফ অ্যাবাউট দ্য ব্র্যান্ড ভার্সেস অর প্রোডাক্ট ভার্সেস মার্কেট, অথবা কানেক্টিভিটি, যেহেতু এগ্রি বিজনেস নিয়ে কথা বলছেন তাই আমি বললাম যে এই কানেক্টিভিটির জায়গাগুলির জন্য আমি এখানে, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার আছেন, আমাদের ম্যাডাম আছে, এবং আমি যারা শিক্ষা, আবারও বলতে চাই যে এই জায়গাগুলি কিন্তু আমাদেরকে ধরতে হবে। না ধরলে যে কথা বলতে চাই, ভবিষ্যৎ আমাদের কাছে কোশ্চেনেবল হয়ে দাঁড়াবে। উই ক্যান ডু বেটার ফিউচার ফর আওয়ার ইয়াং সিটিজেন ডাউন দ্য লাইন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান উত্তরটি প্রদানের জন্য। দেখতে দেখতে আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত অতিথিবৃন্দের কাছে অনুরোধ করছি 30 সেকেন্ডের মধ্যে সেশন সম্পর্কিত আপনাদের শেষ অভিব্যক্তি জানানোর জন্য। ধন্যবাদ। প্রথমে কামরুল হাসান স্যারের কাছে জানতে যাচ্ছি, স্যার আপনার শেষ অভিব্যক্তি শেয়ার করুন। বারবার আমারে টানেন কেন ভাই? ম্যাডাম আছে, স্যার আছে। এনিওয়েজ, আমি যেটা বলতে চাই, আমি খুব আশাবাদী মানুষ, এবং আমি বিলিভ করি যে একেবারেই যদি ছোট করে বলতে চাই, যে একেবারে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, হার্ড ওয়ার্ক পেজ ব্যাক। যদি কেউ পৃথিবীতে মনে করে যে এখন বাংলাদেশ, আপনি যদি হিস্ট্রি দেখেন, ইট ইজ দ্য টাইম অফ কম্পিটিশন। এখন কিন্তু ওই যুগ নাই যে আকিস বিড়ি 70 টাকা অথবা অমুক জায়গায় ফল বিক্রি করে সাকসেসফুল হয়েছে, এই গল্প কিন্তু বাংলাদেশে আর হবে না। সো ইট ইজ দ্য টাইম অফ কম্পিটিশন, সো ইউ হ্যাভ টু মেক ইকুইপড ইউরসেলফ। আপনি যদি কম্পিটিশনের দিকে থাকতে চান, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর স্কিলড এনাফ। ইউ নিড টু কনভার্ট ইউর নলেজ ইনটু দ্য স্কিল। যত স্কিল ডেভেলপ করতে পারেন। আরেকটা ছোট্ট কথা বলতে চাই, লাস্ট 10 সেকেন্ড, অত্যন্ত দুঃখের ব্যাপার, আপনি নিজকে জিজ্ঞেস করেন সিমরান, সেটা হচ্ছে এই কোভিড সিচুয়েশনে ডিড ইউ লার্ন সামথিং? আমরা 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 অনেক সময় দেখি যে ইউ আর স্পেন্ডিং ইউর টাইম, পারহ্যাপস আপনি এক জিবি ইউজ করতেছেন টু ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং, বাট আপনি কিন্তু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে কনসেন্ট্রেট করছেন না। ইউ আর নট ট্রাইং টু এনরিচ ইউর নলেজ। এটা একটা বিশাল জিনিস, আপনি আজকে নিজকে ডেভেলপ করছেন না। সো ইউ হ্যাভ টু মেক শিওর, যেহেতু কেউ করবে না, সো আপনার নিজকেই ডেভেলপ করতে হবে। সো প্রতিটা বিশ্বের বড় বড় দলের পিছনে দেখবেন ট্রেনার থাকে, আপনি মেসির ট্রেনার থাকে, আপনি ধরেন মহেন্দ্র সিং ধোনির ট্রেনার থাকে, মাশরাফি বিন মুর্তজার ট্রেনার থাকে, বাট আনফরচুনেটলি আমার পিপল মনে করে যে ট্রেনিং ইজ ওয়েস্টেজ, ট্রেনিং ইজ বেটার, কি বলে যে আননেসেসারি টাকা নষ্ট করা। প্লিজ, ওয়ান্স ইউ আর ট্রাইং টু লার্ন, ইউ ক্যান দেন কনভার্ট ইউর লার্নিং ইনটু দ্য স্কিলস। দ্যাট ইজ অল অ্যাবাউট। সো আমি সবাইকে বলবো একটু জ্ঞান অর্জনের সাথে সাথে একটু নিজকে মনোনিবেশ করা উচিত, যেহেতু কেউ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সার্ভাইভার। আই হ্যাভ টু ওয়ার্ক, I have to acquire the knowledge, I need to convert my knowledge into the skill, and I can grow myself down the line. That is all about. Thank you very, very much. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ধন্যবাদ স্যার। স্যার তৈয়দুল ইসলাম স্যারের কাছে জানতে চাচ্ছি তার 30 সেকেন্ডের মধ্যে শেষ অভিব্যক্তি। আমি আসলে অপেক্ষা করছিলাম বিদায় নেওয়ার জন্য, আমাকে অনেক ভালো বলছিলেন। জি স্যার, 30 সেকেন্ডের মধ্যে আপনার এই সেশন সম্পর্কে শেষ অভিব্যক্তি জানতে চাচ্ছি স্যার। কোশ্চেনটা আবার করেন। আচ্ছা স্যার, স্যার 30 সেকেন্ডের মধ্যে এই সেশন সম্পর্কে আপনার শেষ অভিব্যক্তি জানতে চাচ্ছি। আচ্ছা, আসলে মুকুল ভাইয়ের কথা শোনা হয়নি, কামরুল ভাই তো অসম্ভব ভালো বলেছেন। আমি শুধু একটা কথাই ইউজ করতে চাই, আমার যেটা মনে হয়েছে, ইভেন সিরিয়াল আমার যেটা বলছেন, সব মিলিয়ে আমাদের রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন, শুধুমাত্র স্মরণ শক্তি বাড়ালে হবে না, আমরা স্মরণ শক্তি বাড়ানোর কাজই করে গেছি। আমাদেরকে চিন্তা শক্তি এবং কল্পনা শক্তি বাড়াতে হবে। এটার জন্য প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা অনেক জরুরি। সেটাই উঠে এসেছি বলে আমার মনে হয়, ভালো সেশন হয়েছে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
সিলভিয়া আক্তার ম্যামের কাছে 3 সেকেন্ডের মধ্যে এই সেশন সম্পর্কে তার শেষ অভিব্যক্তি জানতে চাই। ম্যাম। সেশনটা অবশ্যই খুবই ইফেক্টিভ হয়েছে আজকে যারা স্টুডেন্টরা ছিলেন, কারণ কামরুল হাসান স্যার অভিজ্ঞ মানুষ, আমাদের প্রাইড অফ আওয়ার ইউনিভার্সিটি। তহিদুল ইসলাম স্যার উনিও আছেন নিউজ রাইটার হিসেবে, তো মুকুল স্যার আছেন, সবাই স্টুডেন্টরা। আমি মনে করি আমরা যে ডিসকাশনটা আজকে করেছি, যারা কনসার্ন বডি এই ইস্যুস গুলোতে, তারা যদি আমাদের এই ডিসকাশনটা সামহাও আমাদের যে মেসেজ গুলো সেই জায়গাটা যদি রিচ করে, এবং এই ইস্যুস গুলো যেটা আমরা ফিল করি অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার অফ অ্যান অর্গানাইজেশন, অ্যাজ এ মিডিয়া প্রফেশনাল, তো এই জিনিসগুলো আসলে একটা ইটস হাই টাইম টু ব্রিং সাম চেঞ্জ। আশা করি এই জিনিসগুলো in near future, in very soon, we'll have this change. Thank you so much. ধন্যবাদ অতিথিবৃন্দকে তাদের সুন্দর মতামত প্রদানের জন্য। সত্যিকার অর্থে আজকের এই সেশনটি ফলপ্রসূ ছিল। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলবেন, পৃথিবীকে চ্যালেঞ্জ করবেন, পৃথিবী আপনার পিছনে ঘুরবে। সম্মানিত অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ তাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যারা ভিউয়ার্স পুরো লাইভ জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। এখন আমি বাংলাদেশ এগ্রিবিজনেস সোসাইটি চিফ অ্যাডভাইজার জনাব আবু জাফর আহমেদ মুকুল স্যারকে অনুরোধ করছি তার সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। স্যার। ধন্যবাদ। আসলে পুরো সেশনে আমি ছাত্রের মতোই সবার কথা শুনেছি, এটা আমার সবসময় ভালো লাগে, কারণ টিচাররা আমরা সবসময় বলি বেশি, তো আমি সবসময় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে রোল প্লে করি, সবার কথা শুনি। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে কামরুল হাসান স্যার উনি খুবই একটি যেটা আমি সবসময় ওনাকে লক্ষ্য করি বা ফলো করি সামহাও, যে উনি হিউম্যান স্কিলটা নিয়ে আসলে রিয়েলি উনি কাজ করে, যেটা আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে খুবই একটা বড় এক্সাম্পল। এবং আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, আশা করি আপনারাও আপনাদের প্রতিষ্ঠানে অতি মানবীয় ভাবে এই কাজটি করবেন, কারণ আপনাদের এমপ্লয়িরাই কিন্তু সবসময় সাপোর্ট দেয়। তো ধন্যবাদ আসলে এই ধরনের একটা ফিলোসফিক্যাল বিষয়গুলো অ্যাপ্লাই করার জন্য। একটু আগে বলে ইউনিভার্সিটির বিষয়টা একটু পরে, বিকজ আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমের কথা বলি, যেটা বেশি বারবার আসছে, আমি কিন্তু ক্লাস 1 থেকে 12 আমি ইচ্ছা করলে এখানে কিন্তু কিছু পড়তে পারবো না। যেমন রেদারেস আমি কয়েক মাস শেষে, আমি আজকেও 8টা বাজে একজন শিক্ষামন্ত্রীর একজন স্থায়ী কমিটির সদস্যকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি হঠাৎ করে, আমি পেপারে শুনলাম যে ক্লাস 9-10 যেটা থাকবে সেটা সায়েন্স আর্টস কমার্স থাকবে না, এটা কোন কমিটি রিপোর্ট করেছে? আমাকে অনেকেই কোশ্চেন করে, আপনি এই কোশ্চেনটা যদি বলেন, এরকম কোনো আলাপ হয়নি, সিদ্ধান্ত হয়নি, বাট এটা একজন প্রপোজাল দিয়েছিল। তো সামহাও এটা আসছে, কারণ যেখানে ম্যাট্রিকে থাকবে না সেখানে আমার ইন্টারমিডিয়েটে থাকবে কিভাবে? সো দ্যাট ইজ এ কোশ্চেন ইজ দ্যাট এগুলো কোথা থেকে আসে যে উদ্ভট টাইপের কিছু ফিলোসফি, এটা আমার কাছে আমি ওনাকে ডিরেক্টলি কোশ্চেন করেছি। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট যে আমার কিন্তু ক্লাস 12 টোটা হচ্ছে বেসিক এডুকেশন, মানসম্মত শিক্ষা কিন্তু এখানে কি গুরুত্ব দেওয়া উচিত, নট দ্য ইউনিভার্সিটি। আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, সিলভিয়া আপু পড়াশোনা করেছে, ওখানে কিন্তু দেখেছি স্কুলের টিচার মানে তার মাথায় ফিলোসফি থেকে 9 to 9, তার মানে সে সকাল 9টায় যায়, রাত 9টায় আসে, এবং একটা স্কুলের টিচার সবচেয়ে কোয়ালিফাইড রেদার দ্যান দ্য ইউনিভার্সিটির টিচার সবাই হতে পারো, স্কুলের টিচার কেউ হতে পারে না। আমি একজন ব্রিটিশ ভদ্রলোককে জিজ্ঞেস করেছি তোমার কি জন্য, একটা ব্যারিয়ার দিয়েছি ইংল্যান্ডে যে তার ফ্যামিলির ইনকাম যদি 3000 পাউন্ডের নিচে হয় সে কিন্তু স্কুল টিচার হতে পারে না। আমি জিজ্ঞেস করছিলাম কেন, বলছে এটি 400 বছর আগে আইন হয়েছে, কারণ তার যদি ক্ষুধা থাকে তাহলে সে কিন্তু স্টুডেন্টকে প্রোডাক্ট বানায়, যেটা বাংলাদেশে কিন্তু হচ্ছে। আমাদের এনকারেজ করা উচিত স্কুল টিচিং এ, যেটা আমি ব্যক্তিগত ইউনিভার্সিটি টিচারের চেয়ে সে বেশি কোয়ালিফাইড হবে। তার আমি অনেক সময় ইউরোপ আমেরিকার গল্প বেশি শুনি, তারপর আমি যদি চিন্তা করি ইন্ডিয়াকে আমরা এত ভাবে ফলো করি, আমরা যদি জাস্ট ইন্ডিয়াকে পুরাটাই যদি ফলো করি, আমার কাছে মনে হয় না বাংলাদেশ কোনো সাইডে পিছাড়ে। ওদের এডুকেশন সিস্টেম দেখেন, ওদের কিন্তু হিউম্যান রিসোর্স প্ল্যানিং মিনিস্ট্রি আছে, তারা প্ল্যান করে কোন ছাত্র সায়েন্সে যাবে, কোন ছাত্র কমার্সে যাবে, কতগুলো হায়ার এডুকেশনে যাবে, কারা যাবে না, দেন কিন্তু পাঠায়। আমাদের কিন্তু এটা বিশাল একটি প্ল্যান ল্যাকিং আছে আমাদের। আমাদের দেখছি, আমি আমার যে এলাকাটা বিক্রমপুর, সেখানে আমি দেখলাম একজন টিচারকে কোশ্চেন করে, আপনার সবাইকে আর্টস দিয়ে দিয়েছেন কেন? আসলে এখানে সায়েন্সের কোনো টিচার নাই, দ্যাটস ওয়াই তাদের দিয়েছি। দেখেন ওই স্টুডেন্ট হয়তো চাহিদা নাই, অথবা তার আর্টস ভালো লাগছে না। এটা আমার একটা বিশাল একটি চ্যালেঞ্জ আমাদের মধ্যে রয়েছে। স্যার আরেকটি ইন্টার্নশিপের বিষয়টা আসছে,
যে 3 মাসে, যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি যেটা পড়েছি, আমি ব্যক্তিগত যেটা মনে করি যে আমি নিজেও ম্যানেজমেন্ট পাশ করেছি, সিলভিয়াও ম্যানেজমেন্ট পাশ করেছি। যখন আমি টিচার হয়েছি কিন্তু আমি দেখেছি আমাদের কারিকুলামে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যে একটি কোর্স আছে সেই কোর্সটি ছিল না। তো আমিও অবাক হয়েছি এই কোর্স ছাড়া কিভাবে আমি ম্যানেজমেন্টের গ্রাজুয়েট হয়ে গেলাম, বাট আনফরচুনেটলি কিন্তু হয়েছি। তো যাই হোক, এই কোর্সগুলো কি আরো একটু রিয়েলিস্টিক টাইপ দেওয়া উচিত, যেটা আমাদের কামরুল হাসান স্যার অত্যন্ত বলেছেন যে আমাদের আসলে রিয়েলিস্টিক নলেজ প্রয়োজন, অর্থাৎ প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত এবং কনজিউমার পর্যন্ত পৌঁছানো, সাপ্লাই চেইন নানা ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইনভলভ হওয়া যায়। তো আমাদের বেসিক্যালি যেটা পলিসি মেকার অথবা সিলভিয়া আপু একটু অ্যাভয়েড করে গেছে, আমি একটু বলতে চাই, আমি খুব সোজা সাপটা মানুষ, স্ট্রেট কথা বলতে পছন্দ করি। অর্থাৎ আপনি যদি শিক্ষা কিন্তু শুধু বই পুস্তকের শিক্ষা না, শিক্ষা কিন্তু বাইরেরও শিক্ষা ইম্পর্টেন্ট। আমি যদি এখন যদি আদালতে যেয়ে যদি দেখি এখানে মানুষ ভালো মতো বিচার পাচ্ছে না, তাহলে আমি এখান থেকে কি শিখবো? আমার কিন্তু ইথিক্যাল গ্যাপ চলে আসবে যে বাংলাদেশ বা আমি যেখানে যাই, আমি যদি চিন্তা করি যে আমি এই দেশে টাকা দিয়ে সবাইকে কিনতে পারবো, তখন কিন্তু আমার ইথিক্যাল ভ্যালুটা কাজ করবে না। সো বাইরের শিক্ষাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো যেই জিনিসটা আসলে এখানে আসলে অ্যাডাপ্ট করা প্রয়োজন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাহলে ওই স্টুডেন্টরা কিন্তু ডেফিনেটলি ইথিক্যাল প্র্যাকটিসে চলে আসবে যে এই দেশে আমি কিন্তু এর বাইরে কিছু যেতে পারবো না। সো এটি খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা শুধু ইউনিভার্সিটি লেভেলে কি পড়াবে, সেটা ওই স্কুল লেভেলে পড়াবে। স্কুল লেভেল থেকে তার ইথিক্যাল ভ্যালু ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু পড়ি বা আমরা ছোটবেলায় পড়েছি সদা সত্য কথা বলবে, আর আমি অনেকে জিজ্ঞেস করি সদা সত্য কথা কে বলবে, টিচার বলবে না স্টুডেন্ট বলবে? এটা কিন্তু স্পেসিফিক না। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, দ্য স্টুডেন্ট or teachers, now all people must be the true speech. That is important. Specification is আমি যদি ইন্টারমিডিয়েটে পড়েছি, আমি বাংলা বানান কি হবে সেটা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়েছি, কলেজে পড়েছি, বাংলা বানান কোনটা হবে, উচ্চারণ কোনটা হবে। আসলে এটা হওয়া উচিত ক্লাস 1 এর ছাত্রদের, যে বানান কি হবে, উচ্চারণ শুরু হবে। তো আমার কাছে এই জিনিসগুলো যারা নিয়ে ভাবে, কেন জানি এই জিনিসগুলা হয় না। আমি জানি না এটা কোন ধরনের শিক্ষাবিদরা এই ধরনের ফিলোসফি গুলা কাজ করে, আমার এটা আসলে জানা নেই। আমি ব্যক্তিগত আমার ফ্রাস্ট্রেশন বলেন, আমার যদি বাস্তবতা বলেন, এইগুলা আসলে অ্যাডাপ্ট করা উচিত। এবং আরেকটি যে জিনিসটা সিজিপি নিয়ে অনেকে ফাইট করে, ইউনিভার্সিটি অনেকে ঘুম হয় না, অনেকে আমাদের পরীক্ষা পিছায়, মনে হচ্ছে একটা সিজিপি না নিলে তাদের আসলে এই ধরনের টেন্ডেন্সি থেকে আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে বের হওয়া উচিত। আমরা যদি ম্যাট্রিক দেখি, ইন্টারমিডিয়েট দেখি, সিজিপি কে বেশি ফোকাস করে ছবি তোলা বা এই তোলা বা এই যে বিষয়গুলা কালচারে পরিণত হয়েছে, অনেকে দেখি সুইসাইডও করে। তো আসলে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেই, তোমার সিজিপি হোয়াট এভার, তুমি একটা স্কিল পিপল, তোমার যদি টেকনিক্যাল স্কিল, তোমার যদি সফট স্কিল থাকে, ইউ ক্যান বি সাকসিড। এই জিনিসটা আসলে এটা একটা রাষ্ট্রীয় প্রবলেম বা একটা সোশ্যাল প্রবলেম, এই জিনিসটা একটু ফোকাস করা উচিত। যার ফলে ইউনিভার্সিটি পর্যায়ে যখন তারা ম্যাট্রিক পর্যন্ত ওই দুইটা ভিক্টরি চিহ্ন দিয়ে যখন ইউনিভার্সিটি লেভেলে আসে, তখন কিন্তু ওই ফিলোসফি থেকে তারা কিন্তু বের হতে পারে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আমাকে যদি বলেন ব্যক্তিগত, আমি ইউনিভার্সিটিতে আমি মাঝে মধ্যে চিন্তা করি আমি প্রাইমারি স্কুলের টিচার হতে চাই। কেন? বিকজ ওখানে অনেক চেঞ্জ করার অনেক কিছু বিষয় আছে। যাই হোক, আমি বেশি সময় দিব। আর সিলভিয়া আপু যেটা বলেছে কেস স্টাডি বা এই বিষয়ে, অবশ্যই মনে হচ্ছে কেস স্টাডি বাংলাদেশের কনটেক্সটে অবশ্যই আমাদের যদি ফ্যাকাল্টি মেম্বার, আমরা ইউনিভার্সিটি টিচার, একটা পুলিশও কিন্তু 24 ঘন্টা পুলিশ হয়, এটা অলওয়েজ মনে রাখেন। আমরা অনেক টিচার কিন্তু ভুলে যাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদের অনেক টিচার ভাবে যে কোনো মতো একটা ক্লাস নিয়ে চলে গেলাম। নো, আপনি টিচার, আপনার ওয়ার্ক কিন্তু 24 আওয়ার্স। আপনি কিন্তু 1 ঘন্টার টিচার না বা 2 ঘন্টার টিচার না। তো টিচার, আমি যদি দেখি বাইরে, আমি ইউরোপে দেখেছি যে টিচার সবচেয়ে স্ট্রেসফুল জব, সবচেয়ে স্ট্রেসফুল। বাংলাদেশে কিন্তু উল্টা, অর্থাৎ টিচার শুড বি দ্য কানেক্টেড উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স। ইন্ডাস্ট্রির খুব কাছে থাকতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে আপনি স্টুডেন্ট পাঠাচ্ছেন। আপনি যদি ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু আপনি স্টুডেন্টরা জব পাবে না। আমাদের যা কামরুল হাসান স্যার, আমরা যাই করেছি, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা সিকোয়েন্সে আমরা কিন্তু ইন্ডাস্ট্রির লোকের সাথে আমরা খুব অ্যালায়েন্স ভাবে কাজ করছি। ইভেন তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার এই ফ্যাকাল্টিতে আমি কোনো ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স দেখি না। যদি আমাদের একটা বিজনেস ফ্যাকাল্টি, আমার আনফরচুনেটলি কোনো ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স নেই। আমি ছাত্র, আমাকে ইন্টার্নশিপ ম্যানেজ করতে হচ্ছে নানা করছে। হোয়াট দ্য ডিপার্টমেন্ট ডু, হোয়াট দ্য ফ্যাকাল্টিজ ডু, দিস ইজ দ্য ভেরি কোয়েশ্চেনেবল। They're doing for the evening program, but not they're not doing for the regular student. এটা আমি অত্যন্ত অনেস্টের সাথে বলেছি। আমি অনেক আশা নিয়ে গিয়েছি, কিন্তু ওইভাবে কিন্তু আমি নিজেও কিন্তু আউটপুট পাইনি। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। অর্থাৎ সবার যদি সবার দায়িত্বটা পালন করি, তো ডেফিনেটলি বাংলাদেশের সিস্টেম কিন্তু চেঞ্জ হবে। আর আমরা আরেকটা বিষয়, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি যেটা দেখি, আমরা করব এই ধরনের চিন্তা ভাবনা, এই করতে করতে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাই। আর লাস্টে যেটা বলতেছি, তৈল ইসলাম ভাই বলেছেন, উনি আসলে অবশ্যই যারা সাংবাদিকতা আছেন, তারা ইমোশনাল যে স্কিলটা তারা অবশ্যই বেশি ফোকাস করেন, তারা অলওয়েজ ভিকটিমের পাশে থাকেন।
এবং তারা যারা অ্যাঙ্করশিপ করেন, নানা কিছু করেন, তাদের প্রেজেন্টেশন স্কিল এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়। তবে লিডারশিপ স্কিল দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা আসলে আমরা শুধু ক্লাসে, এটা আমাদেরও টিচারদের হওয়া উচিত এরকম যে তারা আমরা বলবো 5 মিনিটের ডিরেকশন দিব, বাট 55 মিনিটস সে তাতে স্টুডেন্টদের ইনভলভমেন্ট থাকে। অর্থাৎ আমরা বলবো কম, স্টুডেন্টকে দিয়ে বলাবো বেশি, যাতে তার লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল এটা বিল্ড আপ। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয় না। বাংলাদেশে আমরা বলি, ওরা শুনে লিখে চলে যায়, কিন্তু এটা হওয়া উচিত কিন্তু উল্টা। স্টুডেন্টরা বলবে ইয়েস আমি ব্যাক বেঞ্চে যেয়ে শুধু শুনবো। যদি আমি 5 জন স্টুডেন্টকে প্রেজেন্ট করতে পারি, ইনস্ট্যান্ট স্কিলে শোনাতে পারি, তো এগুলা দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তো আমার কাছে খুবই একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। সবাইকে ধন্যবাদ, এবং এই রাতের মধ্যে আপনারা সংযুক্ত হয়েছেন। এবং কামরুল ইসলাম স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্যান্ডেমিক সময়ও আপনি আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে হেল্প করছেন এবং আমাদের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। জন্য আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও আমি নাজনীন ম্যাডাম আপনাকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা সবসময় থাকবেন। ধন্যবাদ সব। ধন্যবাদ স্যার আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী সেশনে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ঠিক।